হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি আজও তোমাদের জন্য রিসেন্ট ভাইরাল হওয়া এবং রিসেন্ট রিলিজ হওয়া নতুন একটা কোরিয়ান ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। তোমরা এই ড্রামার ভিতরে সেই পরিমাণে ফানি সিন দেখতে পাবা, সেই পরিমাণে রোমান্টিক সিনও দেখতে পাবা এবং সেই পরিমাণে ইমোশনাল সিনও দেখতে পাবা। মানে এই ড্রামাটা তোমাকে কখনো কখনো হাসাবে এবং কখনো কখনো কান্না করিয়ে দিবে। এই টাইপের ড্রামাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তোমরা যদি ড্রামাটা অন্যান্য চ্যানেল থেকে কিছু অংশ দেখে নিয়ে থাকো তাহলে আবারও দেখো, অনেক বেশি মজা পাবে। কারণ তুমি এই ড্রামাটা যত গভীরে ঢুকবে তত বেশি মজা পাবে। এর এত বেশি বকার কারণ হলো পার্সোনালি এই ড্রামাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো চলো ডিয়ার, এখানে টাইম ওয়েস্ট না করে আমরা আমাদের ড্রামার গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা 500 বছর আগে কোরিয়ার পুরানো জামানার রাজমহল দেখি। 2 সপ্তাহ ধরে আকাশে একটা রেড টেলিস্টার দেখা যাচ্ছে। এই সময় কোরিয়াতে মহামারী, খাদ্য সংকট ইত্যাদি হতে থাকে। সমস্ত মন্ত্রীরা রাজার কাছে আসে আর বলে এসব কিছু রানী লিসার জন্য হচ্ছে, আমরা সবাই লিসার মৃত্যুদণ্ড চাই। রাজা ছিল খুবই খারাপ, সে তখনই মন্ত্রীদের কথা মেনে নেয় এবং লিসার মৃত্যুদণ্ডের হুকুম দেয়। এগুলো শুনে লিসার দাসীরা খুবই কান্না করতে থাকে, কারণ লিসা খুবই ভালো একটা মেয়ে। লিসা একটা পেইন্টিং করছিল, তখন তার কাছে রাজার সিপাহীরা আসে লিসার মৃত্যুদণ্ড দিতে। লিসার সামনে বিষ রাখা হয় আর ওটা খাইতে বলা হয়। লিসা রাগ করে ওটা ভেঙে ফেলে আর বলে আমি রাজার সাথে কথা বলতে চাই। তবে দাসীরা কোনো কথাই শুনে না, লিসাকে জোর করে বিষ খাওয়ায় দেয়। এরপর লিসা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রচন্ড গরমের ভিতর তুষারপাত হওয়া শুরু হয় এবং হঠাৎ করে সূর্যগ্রহণ দেখে সূর্য ঢেকে নেয় এবং রাত্রের মতো অন্ধকার হয়ে যায়। এরপর লিসা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একটু পর তার চোখ খুলে আর বলে আমি কি এখনো বেঁচে আছি? সে তাকিয়ে দেখে এখানে বহু মানুষ আছে, তবে এক একজন এক এক কাজে ব্যস্ত। এটা আসলে 2026 সাল আর এখানে শুটিং চলছে। শুটিং এ লিসাকে বলা হয় বিষ খাইতে, তবে এটা নকল বিষ ছিল এবং এটা শুটিং এর একটা পার্ট ছিল। শুটিং এ লিসার কাছে সিপাহীরা যায় তাকে বিষ খাওয়ানোর জন্য। লিসা বলে আমি বিষ খাবো না, এটা বলে তাদেরকে প্রচন্ড মারতে থাকে। ডাইরেক্টর কিছুই থামায় না, সে ওভাবেই ওই ভিডিওটা রেকর্ড করতে থাকে। তার কাছে সবকিছু রিয়েলিস্টিক লাগছিল। আসলে লিসার আত্মা 500 বছর ট্রাভেল করে এই মেয়েটির বডিতে এসেছে। এই জন্য মডার্ন দুনিয়া সম্পর্কে লিসার কোনো ধারণাই নেই। এরপর এন্ট্রি হয় আমাদের সবার পছন্দের হিরোর। তার নাম কাং এবং সে একটা কোম্পানির সিইও। কেউ তাকে নিয়ে ফেক ভিডিও বানিয়ে ভাইরাল করে দিয়েছে, যার কারণে তার হেডাররা তার উপরে আক্রমণ করে। তখন কাং খেলা পাল্টে দেয়। সে ওই লোকটির কাছে যায় এবং ঠান্ডা মাথায় লোকটিকে উল্টা ফাঁসিয়ে লোকটির কোম্পানি তার নামে করে নেয় এবং এই কোম্পানির মালিককে সে এই কোম্পানিতেই জব দিয়ে দেয়। মানে কাং খুবই বুদ্ধিমান, সে ঠান্ডা মাথায় বাল দিতে খুবই ভালোই জানে। এদিকে শুটিং এ লিসার বান্ধবী তাকে শান্ত করানোর চেষ্টা করে, বলে তুমি এমন করছো কেন, তোমার কি জ্বর এসেছে? তবে বান্ধবী তো জানে না তার বান্ধবীর বডির ভিতরে অন্য কারোর আত্মা চলে এসেছে। লিসা তো তাকে দেখে চিনতে পারে না, কারণ তার আত্মা তো আজই এই মডার্ন দুনিয়াতে এসেছে। লিসা কিছু বিদেশি সাদা চুলওয়ালা মেয়েদের দেখে মনে করে তার রাজা মনে হয়তো তাকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। বিদেশি মেয়েগুলো তার কাছে এসে ফোন বের করে সেলফি নিতে যায়। লিসা তো ভয় পেয়ে যায়, একটা লোহার টুকরার ভিতর মানুষ কিভাবে গেল। সে ভয় পেয়ে পিছনে সরে যায়। এরপর যখন সে প্রথমবার নিজের চেহারা একটা আয়নায় দেখে তখন সে পুনরায় ভয় পেয়ে যায়, আমি কাছের ভিতরে কিভাবে চলে গেলাম। ওদিকে কানকে দেখি সে আরেকটি ফেক ভিডিও পেয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্টের উপরে রেগে যায়, বলে তুমি এটা আমাকে আগে দেখাওনি কেন? আসলে সে তার ওই ফেক ভিডিওটা দেখে রাগ করেনি, বরং ভিডিওর কোয়ালিটি দেখে ইমপ্রেস হয়ে গিয়েছে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই ভিডিওটা যে কোম্পানি বানিয়েছে আমি ওই কোম্পানিতে কিনতে চাই। ওদিকে লিসার 500 বছর আগের তার একটা কুলুস তান্ত্রিকের কথা মনে পড়ে। সে তাকে বলেছিল তোমার বাঁচতে হলে তোমার মৃত্যু হবে এবং পুনরায় তোমার জন্ম হবে। সে পুনরায় আয়নায় তার চেহারা দেখে আর দেখে ফেসে তার যে জন্মদাগটা ছিল ওটাই এখন আর নেই। তখন সে বুঝতে পারে তার আত্মা তারই মতো দেখতে নতুন একটা শরীরে এসেছে। ওদিকে কাঙের চাচাতো ভাই টনকে দেখি সে সবার সামনে নিজেকে খুবই ভালো দেখায়, অনাথ আশ্রম চালায়। তবে আজ একটা রিপোর্টারের সামনে টনের আসল চেহারা বেরিয়ে আসে। ওদিকে লিসার বান্ধবী মিন লিসার এমন বিহেভ দেখে হাসতে থাকে আর বলে তোমার ভিতরে মনে হয়তো কোনো ভূত ঢুকেছে। এরপর হঠাৎ মিনের ফোনে কল আসে আর ফোনের আওয়াজ শুনে লিসা ভয় পেয়ে যায় আর বলে লোহার টুকরা দিয়ে আওয়াজ কিভাবে আসছে আর কিভাবে লোহার টুকরা কথা বলছে। তখনই কিছু শিল্পী লোকেরা ফেসে লাল রং মেখে পরিবেশন করছিল।
এটা দেখে লিসা মনে করে এগুলো রাজার জল্লাদ আমাকে মারতে আসছে। তাই সে ভয়ে কাপড় উঁচু করে ছুটতে থাকে। ছুটতে ছুটতে সে মেন রোডে পৌঁছে যায়। ওখানে সে জীবনের প্রথমবার এত এত গাড়ি এবং এত উঁচু উঁচু বিল্ডিং দেখে সে প্রায় অবাক হয়ে যায়। আর সোজা গিয়ে আমাদের হিরো টাঙের গাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট ফ্যাং বলে, সত্যি আমি গাড়ি দিয়ে তাকে মারিনি। টাং গাড়ি থেকে বের হয়ে দেখতে যায়, তখন লিসা চিল্লে ওঠে আর গাড়ির ভিতর দিয়ে ভাগতে থাকে। টানা তাকে গাড়ি থেকে বাঁচাতে তার পিছু পিছু ছুটতে থাকে, যেমন মানুষ মুরগি ধরতে ছোটে। শেষমেশ সে তাকে কার থেকে বাঁচিয়ে নেয়। লিসা ভয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর কাং লিসাকে সাইডে নিয়ে তাকে বলে, তুমি পাগল হয়ে গেছো নাকি, এবং তাকে খুবই বকা দেয়। লিসা তখন কাংকে কষে একটা থাপ্পড় মারে। রাস্তার মানুষ দাঁড়িয়ে এসব দেখতে থাকে। কাং মনে করে কেউ এই মেয়েটাকে টাকা দিয়ে পাঠিয়েছে আমার নামে বদনাম করার জন্য। তাই সে লিসাকে বলে, আমি তোমাকে বেশি টাকা দিচ্ছি, তুমি ওটা নিয়ে এখান থেকে দূর হয়ে যাও। লিসা তখন একটা ফুল গাছের ডাল ভেঙে কাংকে মারতে শুরু করে দেয়, আর কাং তো কিছুই করতে পারে না। রাস্তার বহু লোকের সাথে অ্যাসিস্ট্যান্ট ফ্যানও এটা দেখে মজা নেয় এবং হাসতে থাকে। এরপর কাং রেগে তার বিজনেস কার্ড লিসার দিকে ছুঁড়ে মারে, যাতে লিসার কোনো ক্ষতি হলে সে টাঙের থেকে খরচ নিতে পারে, এবং সে রাগ করে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি লিসা একটা ম্যাপ দেখে, এবং ওটা ছিল 500 বছর আগের সেই জামানার ম্যাপ। ওখানে কিছু স্কুলের বাচ্চারা ট্রিপে এসেছে। লিসা তাদের সাথে ওই মিউজিয়ামে প্রবেশ করে। ভেতরে গিয়ে সে একটা পেইন্টিং দেখে অবাক হয়ে যায়, কারণ এই পেইন্টিংটা 500 বছর আগে সে মারা যাওয়ার আগে নিজেই এঁকেছিল। তবে বর্তমান যুগে ওইটা অন্য কারোর নামে দেখানো হচ্ছে। ইতিহাস থেকে তার নাম উঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় তার নাম আছে, তবে তাকে শয়তান হিসাবে দেখানো হয়েছে। এইসব দেখে সে ট্যুর গাইডকে বলে, আপনি এটা ভুল শিখাচ্ছেন, ওই মেয়েটা খারাপ ছিল না। ট্যুর গাইড বলে, ইতিহাস যেভাবে লেখা হয়েছে আমি সেভাবেই বলছি। এসব দেখে সে পুরাই ভেঙে পড়ে যে ইতিহাসে আমার নামে এত বদনাম করা হয়েছে। তখনই তার কাছে ইউনিভার্সিটির একটা মেয়ে আসে। সে আসলে পুরানো জামানার রাজ্য নিয়ে রিসার্চ করছে। মেয়েটার থেকে ইতিহাস শুনে সে আরো বেশি নিরাশ হয়, কারণ ইতিহাসে তাকে একটা ছন্নছাড়া মেয়ে হিসেবে দেখানো হয়েছে। এদিকে কাং লিসার মতো ড্রেসে একটা মেয়েকে দেখে তো ভয় পেয়ে লাফায় ওঠে। অ্যাসিস্ট্যান্ট এটা দেখে তাকে খেপাতে থাকে আর বলে, আমি শুনেছি লোকেরা বলে যে মেয়ে তোমাকে থাপ্পড় মারবে তার সাথে তোমার নাকি প্রেম হয়ে যাবে। কাং তখন তার দিকে রাগি চোখে তাকালে ফ্যাং চুপ হয়ে যায়। এদিকে লিসা নিরাশ হয়ে হাঁটছিল, তখনই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফোঁটা যখন তার শরীরে স্পর্শ করে লিসা বুঝতে পারে আমি সত্যিই এখনো জীবিত আছি। আমাকে সৃষ্টিকর্তা পুনরায় একবার বাঁচার সুযোগ করে দিয়েছে। এখন থেকে আমি আর মন খারাপ করে থাকবো না, আমি হ্যাপি থাকবো, নিজেকে ভালোবাসবো এবং লাইফ এনজয় করবো। এরপর সে টাঙের দেওয়া কোম্পানির গার্ড নিয়ে তার কোম্পানির সামনে যায় আর বলে, এই ছেলেটাকে আমার খুঁজতে হবে, এই ছেলেটা আমাকে সুরক্ষিত রাখতে পারবে। এদিকে কাঙের দাদা কাঙের সাথে দেখা করতে আসে এবং ওই ভিডিওটা দেখে বলে, এগুলো কি হচ্ছে? তুমি আজটাও রাস্তায় মেয়েদের সাথে মারামারি শুরু করে দিছো, আর আমি তোমাকে বিয়ের কথা বলছিলাম, তুমি আর কবে বিয়ে করবে? এদিকে লিসা কোম্পানির ভিতরে চলে আসে আর ওখানে এসে দেখে বহু মেয়েরা তার মতো ড্রেস পরে আসছে। আসলে মেয়েগুলো একটা অডিশন দেওয়ার জন্য এমন ড্রেস পরে এসেছে। ওখানে রিসেপশনিস্ট লিসাকে দেখে মনে করে লিসাও অডিশন দিতে এসেছে। ওই সময় আমরা দেখি একটা রহস্যময় লোক কোম্পানির ইমার্জেন্সি সিঁড়ি বেয়ে ছাদের দিকে যাচ্ছে। এদিকে লিসাকে দুইটা মেয়ের সাথে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ রুমে পাঠিয়ে দেয়। মাঝের মেয়েটাকে প্রশ্ন করা হয়, তুমি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? মেয়েটা বলে, আমি 5 বছর পর আমার হাজবেন্ড আর বেবির সাথে বড় একটা ঘরে থাকতে চাই। পাশ থেকে লিসা বলে, এটা কোম্পানির ইন্টারভিউ হচ্ছে, তোমার বিয়ে করানোর জন্য ইন্টারভিউ নিচ্ছে না। ওই সময় কাং ওখানে আসে আর লিসাকে দেখতে কাং ভয় পেয়ে যায়, কারণ তার ওই থাপ্পড়ের কথা মনে পড়ে যায়। তবে লিসা উঠে গিয়ে নরম হয়ে বলে, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। কিন্তু কাং তার কোনো কথাই শুনতে চায় না, সে ওখান থেকে চলে যাচ্ছিল। তবে লিসা তার পেছনে পড়ে যায় এবং কাঙের সাথে কথা বলার চেষ্টা করে। কাং গার্ডদের বলে, এই মেয়েকে এখান থেকে বাহিরে দিয়ে আসো। তখন লিসা বাতাসের ভিতর মৃত্যুর গন্ধ পায়। সে উপরে তাকিয়ে দেখে এবং ঘাবড়ে যায় আর কাংকে কারের ভিতরে যেতে দেয় না, তাকে টেনে নিয়ে আসে। কাং মনে করে এই মেয়েটা হয়তো পাগল হয়ে গিয়েছে, তাই গার্ডরা তাকে ধরে রাখে। তখনই ঠিক দুপুর বেলায় সূর্যগ্রহণ লেগে চারিদিকে রাতের মতো অন্ধকার হয়ে আসে। লিসা গার্ডদের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর কাংকে ধাক্কা মেরে দেয়।
ওই সময় ছাদ থেকে একটা ড্যামি কারের উপরে পড়ে এবং কারটা চ্যাপ্টা হয়ে যায়। লিসা কাংকে বাঁচিয়ে নিয়েছে এবং কাং লিসাকে বাঁচিয়ে নিয়েছে। লিসা অজ্ঞান ছিল, সেই স্বপ্ন দেখে পুরানো জামানার রাজা তাকে ডেকে খুশি হয়ে তাকে ড্রিঙ্কস খাইতে দেয়। তবে ওটা ওই পাত্র ছিল যেটার ভেতর তাকে বিষ দেওয়া হয়েছিল। সে ঘাবড়ে যায় আর রাজাকে বলতে থাকে, প্লিজ আপনি আমাকে মারবেন না। বর্তমানে সে অজ্ঞান অবস্থায় এটা বলছিল। তার জ্ঞান আসলে কাং বলে, তুমি আগে থেকে কিভাবে জানতে পারছো যে এমন বিপদ আসবে? লিসা বলে, আমি আগে থেকেই সবকিছু বুঝতে পারি, এই ক্ষমতা আমাদের ভিতরে আছে। তবে কাং তাকে থ্যাঙ্কস দেয় না, উল্টা সে বলে, তুমি নিজেই প্ল্যান করে এসব করিয়েছো। তুমি ওইসব লোকদের সাথে মিশে আসো যারা আমাকে মারতে চায়। এসব শুনে লিসা বলে, একে বাঁচানোই আমার ভুল হয়েছে। কাং তখন গার্ডদের ডেকে অর্ডার দিলে গার্ডরা লিসাকে উঁচু করে বাইরে দিয়ে আসে। বাহিরে এসে সে কাঙের উপরে খুবই রাগ দেখাতে থাকে। তখন সে দেখে বাহিরে কাঙের অ্যাসিস্ট্যান্ট ফ্যাং তার জন্য ওয়েট করছে, কারণ কাং তাকে বাসায় পৌঁছে দিতে বলেছে। লিসা কারের ভিতর জীবনের প্রথমবার বসে সিট বেল্ট বাঁধা দেখে ঘাবড়ে যায়। আর গাড়ি চলা শুরু করলে তার তো মাথা ঘুরতে শুরু করে। গাড়ির পা নেই, তাহলে এত জোরে জোরে কিভাবে ছুটছে? সে ফ্যাংকে বলে, গাড়িকে আস্তে করে ছুটতে বলো। ফ্যাং বলে, আমি তো মাত্র 20 স্পিডে চালাচ্ছি, লোকেরা হেঁটেও আমাদের আগে চলে যাচ্ছে। ওদিকে আমরা কাঙের দাদা এবং তার পরিবারকে দেখি, সবার ভিতর কি সুন্দর মিল দেখা যাচ্ছে। তবে না, সবার উপরে ভালোবাসা দেখালেও ভিতর ভিতর এক একটা কালসা। কাঙের দাদা সবার সামনে টংকে নিয়ে খুবই প্রশংসা করে, বলে, টং আমার নিজের গ্র্যান্ডসন। ফ্ল্যাশব্যাকে দেখি কিছু বছর আগে দাদা খুবই অসুস্থ ছিল, তার জরুরি কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন ছিল। তবে দাদার ছেলে মেয়েরা কেউ কিডনি দিতে রাজি ছিল না, এক একজন এক এক অজুহাত দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওই সময় টং দাদার পাশে আসে এবং সে নিজের কিডনি দিতে রাজি হয়ে যায়। সেই সময় থেকে দাদা টংকে খুবই আপন করে নিয়েছে। ওদিকে লিসা একটা পুরনো হোটেলের সামনে নামে। রিসেপশনিস্ট তাকে বকা দেয় আর বলে, তোমার দাদি তোমার জন্য কখন ধরে অপেক্ষা করছে। আসলে এটা লিসার দাদি না, বরং লিসা যার বডিতে আছে তার দাদি। এখন থেকে যেহেতু এটা লিসার বাড়ি, তাই আমরা সবকিছু লিসাই মনে করবো। লিসা দাদির সাথে দেখা করে, দাদি তার জন্য গ্রাম থেকে খাবার বানিয়ে এনেছে। লিসা কাউকে বিশ্বাস করে না, তবে দাদিকে দেখে তার বিশ্বাস হয়। ওদিকে দাদার সামনে টং নিজেকে ফেরেশতার মতো দেখিয়ে নাটক করে দাদার মন জয় করতে থাকে। তখনই ওখানে কাং চলে আসে, আর কাঙের কথা শুনে আমরা বুঝতে পারি কাং টংকে একটু বিশ্বাস করে না। ডিনার শেষে সে তার অ্যাসিস্ট্যান্ট ফ্যাংকে বলে, তুমি আমার পরিবারের উপরে নজর রাখো, আর হ্যাঁ, ওই লিসা নামের মেয়েটার উপর 24 ঘন্টা নজর রাখো। আসলে কাং মনে করছে লিসা হঠাৎ করে তার আশেপাশে থাকছে, এর মানে লিসাকে দিয়ে হয়তো কেউ তাকে ক্ষতি করাতে চাচ্ছে। ওদিকে দাদি চলে যাওয়ার সময় লিসাকে কিছু টাকা দেয় আর বলে, তুমি নিজের খেয়াল রাখবা সব সময়। লিসা প্রথমবার কারোর ভালোবাসা পেল, এজন্য তার মনটা খুবই শান্তি পায়। এরপর সে তার রুমে যায়, তবে তার রুমটা অনেক বেশি ছোট ছিল। এটা সে রিসেপশনিস্টকে বললে রিসেপশনিস্ট বলে, 2 টাকা দিয়ে রুম ভাড়া নিয়ে তুমি রুম চাও রাজকীয়। এরপর লিসা ঘুমাতে যায়, তার ওয়ালটা ছিল খুবই পাতলা। পাশের রুমের নেভার বারবার দেয়ালে ঘুষি মারতে থাকে। এটাতে লিসা ব্যর্থ হয়ে রুম থেকে বের হয়ে ওই ছেলেটাকে ডাকে। ছেলেটা বের হয়ে প্রতিদিনের মতো লিসাকে বহু কথা শোনায়। আসলে ছেলেটা মনে করে এই মেয়েটা তো ভীতু, প্রতিদিন মেয়েটাকে খুবই জ্বালায়, তবে মেয়েটা কিছু বলার সাহস পায় না। তবে আজ তো মেয়েটার বডিতে লিসার আত্মা, আর লিসা তো কাউকে ভয় পায় না। লিসা ছেলেটাকে ইচ্ছামতো অপমান করে আর বলে, এবার সাউন্ড করলে তোকে মাঝখান থেকে ভাঁজ করে ফেলবো। লিসার এমন সাহস দেখে বাকি ভাড়াটিয়ারাও খুশি হয়ে যায়। এরপর লিসা ভিতরে যায়, তখন তার একটা পুরানো স্মৃতি মনে পড়ে। একবার তাকে রাজমহলের দাসীরা বক্সের ভিতরে বন্দি করে রেখেছিল এবং তাকে অনেক বেশি মেরেছিল। ঠিক এই সময় আমাদের হিরো কাং একই স্বপ্ন দেখে। পুরানো জামানায় একটা মেয়ে বক্সের ভিতরে বন্দি আছে এবং খুবই কান্নাকাটির আওয়াজ আসছে বক্সের ভিতর থেকে। এই স্বপ্ন দেখে কাঙের ঘুম ভেঙে যায় আর ভাবতে থাকে, এমন স্বপ্ন আমি কেন দেখলাম। এদিকে লিসা তার আত্মা যে বডিতে আছে ওই মেয়েটির ডায়েরিটা খোলে আর জানতে পারে তার আত্মা যে বডিতে আছে ওই মেয়েটা খুবই ভীতু এবং অভাবী ছিল। তার দাদি ছাড়া তার এই দুনিয়াতে আর কেউ ছিল না। মেয়েটা অনেক বেশি পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করতো, দাদিকে কিছু দিত এবং সে ছোট্ট জায়গায় রাত কাটাতো। তার উপরে অনেক বেশি অত্যাচার করতো। সে সবকিছু এই ডায়েরিতে লিখে রেখেছে।
এগুলো পরে লিসা ডিসাইড করে যে যে তার উপরে অন্যায় করেছে সে তাদের থেকে বদলা নেবে। পরদিন সকালে লিসার ঘুম ভাঙলে সে উঠে সবাইকে ঘুম থেকে জাগায়। এরপর সে তার ড্রেস ওয়াশ করতে নিচে যায়। সে বুঝতে পারে কেউ লুকিয়ে তাকে ফলো করছে, তাই সে তার দিকে কিছু একটা ছুঁড়ে মারে। আর দেখা যায় একটা রিপোর্টার লুকিয়ে তার ফটো তুলছিল। সে ওই রিপোর্টারকে ইচ্ছা মতো ছাড়ে। এরপর সে কাজ কমপ্লিট করে কাঙের কোম্পানিতে গিয়ে একটা কোনায় লুকিয়ে কাঙের আসার অপেক্ষা করে। যে সেই কাঙকে আসতে দেখে সে ছুটে গিয়ে কাঙকে ধরতে যায়, তবে বডিগার্ডরা তাকে ধরে ফেলে। কাং বলে, আচ্ছা তুমি বলো কত টাকা দিলে তুমি আমার পিছু ছাড়বে? লিসা বলে, টাকার উপরে আমার কোনোই লোভ নেই, আমি তোমার বডিগার্ড হতে চাই। এটা কাং মানা করে দিলে লিসা তার পায়ে মারে এক লাথি। কাং তো ল্যাংড়াতে থাকে। লিসাকে গার্ডরা ধরে নিয়ে যাচ্ছিল আর লিসা বলছিল, আমি তোমাকে টার্গেট বানিয়ে নিয়েছি। এরপর লিসা তার জ্যোতিষীর কাছে যায় আর জ্যোতিষীর কাছ থেকে জোর করে কিছু টাকা ধার নিয়ে আসে। ওদিকে টনকে দেখি সে কাঙের ডক্টরের টেবিলের ফুলদানির ভিতর একটা রেকর্ডিং ডিভাইস লুকিয়ে রেখে এসেছিল। আসলে সে টনের কোনো রোগ আছে কিনা এটা জানতে চায় এবং তার ক্ষতি করতে চায়। এদিকে লিসার সেদিন যে ভিডিও করেছিল ওই ভিডিওটা কেউ সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেয়। লিসার ভিডিওটা কয়েক মিনিটের ভিতর ভাইরাল হয়ে যায় এবং এমন বাস্তবিক অ্যাক্টিং দেখে সবাই সারপ্রাইজড হয়ে যায়। কাঙের মার্কেটিং টিম ওই ভিডিওটা নিয়ে কাঙের কাছে যায় আর বলে, এই সময় এই মেয়েটা খুবই ভাইরাল চলছে, এই মেয়েটাকে দিয়ে বিজ্ঞাপন করালে আমাদের খুবই প্রফিট হবে। তবে কাং খুবই জিদ্দি, সে এটাতে ডাইরেক্ট না করে দেয়। এদিকে লিসা যে টাকা ধার নিয়ে এসেছিল ওই টাকা দিয়ে প্রথম মাসে এমন সুস্বাদু খাবার খায়। সে তার সমস্ত টাকা খাবার খেয়ে মুহূর্তের ভিতরে শেষ করে দেয়। এখন সে মডার্ন দুনিয়ার প্রায় সবকিছু শিখতে শুরু করেছে। এখন তো তার কাছে টাকা নেই, এজন্য সে একটা চাকরি খুঁজতে যায়। ইন্টারভিউতে সে প্রথম তাকে প্রশ্ন করে, তোমার যোগ্যতা কি? লিসা বলে, আমি ধোঁকাবাজদের ধরতে পারি, অপরাধীদের সাজা দিতে পারি আর মারামারিও করতে পারি অনেক। এমন স্কিল দেখলে তো তাকে জব দিবে না, তাকে উল্টা বের করে দেবে। আর সেটাই হয়। এভাবে সব জায়গা থেকে তাকে বের করে দেয়। কিছু জায়গায় তো তাকে এটাও বলে, আর যেন তোমাকে এখানে না দেখে। লিসা খুবই রেগে যায় এবং রাস্তার পাশে যে জবের পোস্টারগুলো ছিল ওগুলো ছিঁড়ে ফেলতে থাকে। তখন তার ওই প্রতিবেশী ছেলেটা বলে, তুমি এমন রাগ দেখালে তোমাকে কেউ জব দিবে না। ওই সময় ছেলেটার ফোনে একটা জবের নোটিফিকেশন আসে। ছেলেটা ছুটে যায় আর তার পিছু পিছু লিসাও ছুটে যায় এবং ওই ছেলেটার আগে এসে পৌঁছে যায়। ওখানে দুজনকে একটা হোম শপিং এ কাজ দিয়ে দেয়। লিসার তো ভিডিও ভাইরাল চলছে, এজন্য লিসাকে নিয়ে যে প্রোডাক্টের ভিডিও বানিয়ে নেটে ছাড়া হচ্ছে সেটা সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। ওদিকে কাং টিভিতে লিসার এমন সফলতা দেখে ইমপ্রেস হয়ে যায় আর অ্যাসিস্ট্যান্টকে বলে, এখনই গিয়ে তুমি লিসার সাথে ডিল করো। এরপর অ্যাসিস্ট্যান্ট লিসাকে খুঁজতে বের হয়। সমস্ত জায়গায় তাকে খুঁজে, তবে কোথাও পায় না। তাই সে কাংকে কল করে আর বলে, আমি লিসাকে কোথাও পেলাম না। কাং বলে, আমি কোনো কথাই শুনতে চাই না, তাকে খুঁজে বের করো যেভাবে হোক। কাং তো তাকে আগে ইগনোর করে দিয়েছিল, এখন থেকে মরিয়া হয়ে খুঁজছে। ওদিকে লিসাকে দেখি সে ওভারটাইমের জন্য প্রডিউসারের কাছে 7 গুণ টাকা ডিমান্ড করে। আর এটাতে প্রডিউসার মেনে নেয়, কারণ লিসা তার জন্য সোনার হরিণ হয়ে গিয়েছে। আজ লিসা একটা প্রোডাক্টের অ্যাড শুটিং করেছিল, তখন তাকে একটা স্যুপ খাইতে দেওয়া হয়। তবে লিসা ওটা দেখে তার অবস্থা প্রায় খারাপ হয়ে যায়, কারণ যে পাত্র থেকে স্যুপ দেওয়া হয়েছে ওই পাত্রটি দেখতে অমন ছিল। 500 বছর আগে থেকে যেমন পাত্রে বিষ দেওয়া হয়েছিল তেমনই দেখতে। এই জন্য তার অতীতের স্মৃতি মনে পড়ে আর সে ওটা ভেঙে ফেলে ওখান থেকে চলে যায়। প্রডিউসার তার সাথে আসে এবং তাকে বহু কথা শোনায়, এমনকি সে লিসাকে মারতে যায়। তখনই ওখানে আমাদের হিরো কাং চলে আসে এবং তার হাত ধরে ফেলে আর প্রডিউসারকে ইচ্ছামতো ধুলাই করে। ওই সময় টং ওখানে চলে আসে আর টংকে দেখে লিসা পুরাই ফ্রিজ হয়ে যায়, কারণ টং এর চেহারা হুবহু ওই 500 বছর আগের রাজার মতো, যে রাজা তাকে মারার হুকুম দিয়েছিল। লিসা খুবই ভয় পেয়ে যায় আর ছুটে ছাদের উপরে চলে যায়। কাংও তার পিছু পিছু উপরে চলে আসে, কারণ সে লিসার সাথে ডিল করতে চায়। টং ওখানেও পৌঁছে যায় আর লিসা তাকে দেখে ভয়ে কাংকে শক্ত করে জড়িয়ে ধরে। ফ্ল্যাশব্যাকে আমরা 500 বছর আগের সিন দেখি। 500 বছর আগে কাং একটা রাজকুমার ছিল এবং একদিন কিছু গুন্ডারা কাংকে খতম করতে এসেছিল। ওই দিন লিসা কাংয়ের জীবন বাঁচিয়েছিল, এজন্য গুন্ডারা রেগে লিসার উপরে আক্রমণ করে, তবে কাংও লিসাকে বাঁচিয়ে নেয়। রাজকুমার কাংয়ের ফেসে মাস্ক পরা ছিল। সে যাওয়ার আগে লিসাকে বলেছিল, তোমার সাথে আমার আবারও দেখা হবে। বর্তমানে সিন দেখি লিসা টংকে দেখে ভয়ে কাংকে জড়িয়ে ধরে। এসব দেখে টং ঠাট্টা করে বলে, ও আমার এখানে আসা ঠিক হয়নি, এটা বলে ওখান থেকে চলে যায়।
এরপর ওখানে লিসা অ্যাডশুট করছিল, তারা চলে আসে লিসাকে ধরতে। তখন লিসা অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে, আর এটা কাং বুঝতে পেরে তার নাটকে সায় দেয়। কাং সবাইকে ভয় দেখিয়ে বলে তোমাদের জন্য লিসার এমন অবস্থা হয়েছে। এরপর সে তাকে উঠিয়ে নিচে নিয়ে যায়। লিসা উঠে সরাসরি কাঙের গাড়ির দিকে চলে যায়। কাং তাকে গাড়ির ভিতরে ঢুকতে দিতে চায় না, তবে লিসা জোর করে ঢুকে যায়। কাং যখন তাকে নিয়ে যাচ্ছিল, লিসা তখন বলে টঙ্কি তোমার ভাই। কাং বলে ওকে দেখতে ফেরেশতার মতো মনে হলেও ও অনেক বেশি শয়তান। লিসার হঠাৎ পেট খারাপ শুরু হয়। কাং তো খুবই চিন্তায় পড়ে যায়, তবে লিসাকে নিয়ে না বরং তার গাড়িকে নিয়ে সে গাড়ি থামিয়ে লিসার জন্য মেডিসিন নিতে চলে যায়। লিসা তখন টিভিতে কাঙের পরিবারকে দেখে এবং সে বুঝতে পারে টং হলো কাঙের ভাই। তাই সে ভাবে কাঙের কাছেও আমি নিরাপদ না, এজন্য সে পালায়। তবে পালানোর সময় কাং যে পেমেন্ট করার জন্য কার্ড দিয়েছিল, ওই লোকটা কাঙের কার্ডটা লিসার কাছে দিয়ে দেয়, মনে করে লিসা কাঙের গার্লফ্রেন্ড। কাং ফিরে এসে দেখে লিসা তার কার্ড নিয়ে পালিয়েছে। এদিকে লিসা তার ওই প্রতিবেশী ছেলের পকেট থেকে তার স্যালারিটাকে চুরি করে নেয়। এরপর আমাদের কাঙের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোট থেকে টং খুবই চালাক ছিল। সে অপরাধ করে সমস্ত দোষ কাঙের উপরে চাপিয়ে দিত এবং নিজেই ভালো সাজতো। বর্তমানে কাং জানতে পারে টং তার কোম্পানিতে নজর দিয়েছে। টং কাঙের সিইও পদ ছিনিয়ে নিতে চায়। এদিকে লিসা কাঙের কার্ড নিয়ে ইচ্ছামতো খাবারের মজা নেয় আর বলে এটা তো জাদুর কার্ড, যতই খরচ করছি শেষ হচ্ছে না। সে ইচ্ছামতো খায় এবং যাওয়ার সময় 8 ব্যাগ খাবার কিনে নেয়। এদিকে লিসা যখন টাকা উড়াচ্ছিল, তখন কাঙের ফোনে বারবার নোটিফিকেশন যাচ্ছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে কার্ড এখনো ফ্রিজ করোনি কেন। অ্যাসিস্ট্যান্ট ফ্যান বলে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, এজন্য আমার মনে নেই। এদিকে লিসার প্রতিবেশী তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। গার্লফ্রেন্ড তখন রাগ করে তার নতুন ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়, তবে ওটা লিসা ধরে নেয়। আজ থেকে এই ব্যাগটা লিসার। এদিকে কাং লিসার বাসার সামনে এসে তার আসার ওয়েট করছিল। একটু পর লিসা ওখানে আসে, তার হাতে 8 ব্যাগ খাবার ও মুখের ভিতরেও চলছে। লিসা একদম ইনোসেন্ট ফেস বানিয়ে বলে তোমার জাদুর কার্ডটা অনেক বেশি ভালো, এটা থেকে টাকা ফুরায় না। কাং তার এমন ইনোসেন্ট ফেস দেখে তাকে কিছুই বলতে পারে না, বলে তোমার কি আরো খিদে লাগছে। লিসা বলে হ্যাঁ, এখন আমি খাইতে পারবো। এরপর কাং নিজে লিসাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। লিসা খাবার দেখে একটু লেট করে না, সে অল্প সময়ের ভিতর সমস্ত খাবার শেষ করে দেয়। তার খাওয়া দেখে কাঙের মাথা ঘোরাতে থাকে। খাওয়া শেষে বিলের কাগজ দেখে সে আরো বেশি অবাক হয়, এত বেশি কিভাবে খাইতে পারে। লিসা বলে আমি তোমার চিন্তা করে বেশি খাইনি, না হয় আমি আরো খাইতে পারতাম। কাং বলে স্ট্রিট ফুড বেশি খেও না, তাহলে শরীর খারাপ করবে। এটা বলে সে কার্ড নিয়ে ওখান থেকে চলে যায়। লিসা তখন ভাবতে থাকে ছেলেটাকে আমি তেরা মনে করেছিলাম, তবে সে ভিতরে ভিতরে খুবই সফট। ওদিকে কাং যাওয়ার সময় বারবার লিসার কথা মনে পড়ে। সে বাইরে পোস্টারে হিরোইনের জায়গায় লিসার চেহারা দেখতে পায়, আর সে নিজে নিজে বলে এগুলো আমার সাথে কেন হচ্ছে। এদিকে লিসার কাছে এখন একটা ফোন আছে। সে গুগলে রোমান্স লিখে সার্চ দেয় আর মিনিং দেখে বলে এসব কি ফালতু জিনিস। এরপর দেখি দাদার সাথে টং বসে দাদাকে তেল মারছে আর কথায় কথায় বলে আজ দেখলাম কাং একটা মেয়েকে জড়িয়ে ধরেছে, হয়তো কাং প্রেমে পড়েছে। এটা শুনে দাদা তো খুবই খুশি হয়ে যায়। রাত্রে কাং ঘুমালে তার একটা স্বপ্ন আসে, তবে এটা স্বপ্ন না বরং তার আগের জন্মের স্মৃতি। সে তো আগের জন্মে রাজকুমার ছিল। তখন তার কাছে একটা নতুন দাসী আসে, আর এই দাসী আর কেউ না বরং লিসা ছিল। কাং বলে আমি তো একটা খারাপ রাজকুমার, আমাকে দেখে তোমার কি ভয় লাগে না। লিসা বলে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, এজন্য আপনাকে আমি খারাপ রাজকুমার মনে করি না। কাঙের চোখে পানি নিয়ে স্বপ্ন ভাঙে। পরের দিন সে তার ডক্টর এসে যায় আর বলে স্বপ্নের ভিতর আমার চোখে পানি আসা এটা কিসের লক্ষণ। ডক্টর মজা করে বলে হতে পারে কেউ তোমার টাকা নিয়ে ভাগছে, অথবা আগের জন্মের তোমার ভালোবাসার কথা মনে পড়েছে। কাং আগের জন্ম এবং আগের জন্মের ভালোবাসা এটা বিশ্বাসই করে না। পরের দিন লিসা একটা জায়গায় কাজে জয়েন করে, তাকে খাবার সেল করতে দেয়। তবে সে নিজেই প্রায় সমস্ত খাবার খেয়ে ফেলে। খাবার দেখলে তো তার মাথায় কাজই করে না। তখন ম্যানেজার এসে তাকে বকা দেয় আর বলে তোমার স্যালারি দেওয়া হবে না। লিসা বলে ওকে আমি চলে যাচ্ছি। আসলে লিসা তো এখানে কাজের জন্য এসেছিল না, সে এখানে খাইতে এসেছিল। তার পেট ভরে গিয়েছে, এজন্য সে চলে যাচ্ছে।
এরপর সে একটা শপিং মলে জয়েন করে। এখানে সে সেলিব্রিটি জিকে দেখে বারবার ঘুরতে থাকে আর বলে একে দেখে বোঝা যাচ্ছে এ খুবই চালাক। ওদিকে অফিসে একটা মিটিং হয়, প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য একটা মডেল লাগবে। সবাই ওই সেলিব্রিটি জিকে আনার প্ল্যান করে, তবে কাং চায় লিসাকে আনতে। এটা নিয়ে সবার ভেতর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এজন্য সোশ্যাল মিডিয়ায় জি আর লিসার ফটো পোস্ট করে ভোট সিস্টেম করে, যে বেশি ভোট পাবে তাকে নেওয়া হবে। একটু পরে দেখি লিসা 52% ভোট পেয়ে জিতে যায়, আর এটা দেখে কাঙের ফেসে হাসি চলে আসে। অ্যাসিস্ট্যান্ট কাংকে হাসতে দেখে মনে মনে বলে বস মনে হয় প্রেমে পড়ে গিয়েছে। এদিকে মলে দাঁড়িয়ে লিসা জিয়ার একটা সিন দেখছিল, তবে তার কাছে জিয়ার ডায়লগ একদমই পছন্দ হয় না। সে ওই ডায়লগটা কপি করে নিজে জোরে জোরে বলে, আর এটা শুনে ওখানে বহু লোক জড়ো হয়ে যায়। তার এমন অ্যাক্টিং দেখে সবাই তাকে অনেক প্রশংসা করে, বলে তুমি অনেক বড় সেলিব্রিটি হবে। এরপর লিসা বাসায় যায় আর সে কাঙের অফার অ্যাকসেপ্ট করার ডিসাইড করে। পরের দিন সে সুন্দর একটা ড্রেস পরে কাংকে কল করে আর বলে আমি তোমাকে খুশির খবর দিতে চাই। আমি 2 মিনিটের ভিতরে আসছি, তোমার সাথে কন্ট্যাক্ট করতে আমি রাজি আছি। এরপর সে কাঙের কোম্পানিতে ঢুকতে তার সামনে পড়ে সেলিব্রিটি জি লিসাকে অপমান করার বলে তুমি আমার কাজ চিনে নিয়েছো। এটা বলে লিসাকে থাপ্পড় মেরে দেয়। লিসাও কম না, সে জিকে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বেঁধে যায় জি আর লিসার ভিতর মারামারি। থাপড়াতে থাপড়াতে দুজনের গাল টমেটোর মতো লাল হয়ে যায়। ওই সময় ওখানে আমাদের হিরো কাং চলে আসে এবং দুজনকে থামায়। সে লিসাকে খুবই সুইট করে বলে লিসা তুমি কি আমার সাথে আমাদের কোম্পানিতে কাজ করতে চাও? এটা বলে কিউট একটা স্মাইল করে তার হাতটা বাড়িয়ে দেয়। লিসাও তার হাতে হাত মিলিয়ে অ্যাকসেপ্ট করে নেয়। থাপ্পড় মারামারি করে তার গালটা পুরো লাল হয়ে গিয়েছে। সে কাঙের দিকে তাকিয়ে ভাবে একে আজ এত হ্যান্ডসাম লাগছে কেন, এবং আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যাচ্ছে কেন। পাশে সেলিব্রিটি জিতো প্রায় অবাক হয়ে যায়, কারণ তার মতো এত বড় সেলিব্রিটিকে রেখে কাং লিসাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা ভেবে। এরপর কাং লিসাকে অফিস রুমে নিয়ে যায় এবং তাকে একটা ঠান্ডা পানির বোতল দেয় টমেটো ফেসে লাগানোর জন্য। তবে লিসা এটা বুঝতে পারে না, সে বোতল খুলে খাওয়া শুরু করে দেয়। লিসা বলে এতগুলো জানালা থাকতে অন্ধকার কেন? এটা বলে জানালা খুঁজতে যায়। কাং উঠে তাকে বাধা দিতে গেলে দুজনই কলেজে চলে আসে এবং দুজনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। এরপর লিসা কন্ট্যাক্ট কনফার্ম করে ওখান থেকে পানির বোতলটা নিয়ে চলে যায়। বাহিরে গ্লাসে সে তার ফেস দেখে বুঝতে পারে কাং আমাকে ফেসে লাগানোর জন্য ঠান্ডা পানি দিয়েছিল, খাওয়ার জন্য না। এরপর সে যখন বাসায় ফিরছিল তখন কিউট একটা কুকুর তার পিছু করে। লিসা তাকে তাহলেও লিসার পিছু ছাড়ে না। লিসা বাড়ি যায় আর দেখে তার প্রতিবেশী ওই ছেলেটা বসে একটা ভিডিও দেখছে এবং সে ওই মেয়েটার ফ্যান। লিসা বলে ফ্যান কাকে বলে? ছেলেটা বলে ফ্যান হলো বিনা স্বার্থে মন দিয়ে তাকে ভালোবাসা, তার জন্য ভাবা এটাই। লিসা তখন মনে করে কাং তো আমাকে নিয়ে ভাবে, তাহলে কাং মনে হয় আমার ফ্যান। এরপর কাঙের কিছু টাকার সমস্যা হয়, এজন্য কাং তার দাদার কাছে যায় আর দাদাকে বলে আমি তোমাকে বড় একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাব। দাদা বুঝতে পারে কাং কি জন্য এসেছে। এরপর দাদা পুরনো একটা দোকানে ট্রেডিশনাল খাবার খাইতে যায়, তবে ভেতরে কোনো সিট খালি নেই। ওখানে লিসাও খাবার খাচ্ছে, লিসার পাশে একটা সিট খালি আছে। দাদা লিসাকে চিনে না এবং লিসাও দাদাকে চিনে না। দাদা বলে আমি তোমার পাশে বসতে পারি? লিসা প্রথমে বলে বাইরে গিয়ে ওয়েট করেন সবার সাথে। দাদা বলে তোমার খাবারের বিল আমি দিয়ে দিব। এটা শুনতেই লিসা উঠে দাদাকে আপ্যায়ন করতে থাকে আর বলে স্যার আপনি এখানে বসেন। এরপর লিসা দাদার ঘড়ি তার পোশাক আশাক দেখে বুঝতে পারে দাদা টাকা আলা পড়া। এজন্য সে বেশি বেশি খাবার অর্ডার করে আর পেটের ভিতরে ঢোকাতে থাকে, কারণ বিল তো দাদাই দিবে। যাওয়ার সময় সে হাড্ডিগুলো ফেলে না, ব্যাগে পুরে নিয়ে যায়। দাদা লিসাকে দেখে ইমপ্রেস হয়ে যায় আর বলে আমিও বয়সকালে এমনই ছিলাম। আসলে লিসা হাড্ডিগুলো একটা কুকুরের জন্য নিয়ে যাচ্ছে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। লিসা বাসায় যাওয়ার সময় ওই ডগটি পায় আর সে তাকে উঠিয়ে নেয়, তবে তার বাসায় এনিমেল এলাও না। এরপর লিসার নামে একটা পুলিশ কেস হয়, তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এই খবর আমাদের হিরো কাঙের কানে যায় আর সে তখনই পুলিশ স্টেশনে চলে আসে। এসেই সে ওই ডাইরেক্টরকে বলে ওই দিন লিসার শরীর খারাপ ছিল, এরপর তুমি জোর করে লিসাকে স্যুপ খাওয়ায় ভিডিও করেছিলে আর ওই ভিডিওটা সবাই দেখেছে। এখন আমি উল্টা তোমার নামে কেস করব। এটা শুনে ডাইরেক্টর ভয় পেয়ে যায় আর লিসার নামে কেস করে না। লিসা তো কাঙের এমন কেয়ার দেখে খুবই খুশি হয়ে যায় আর ভাবতে থাকে কাং মনে হয় আমার অনেক বড় ফ্যান।
এরপর লিসা ওই কুকুরটাকে কাঙের হাতে ধরিয়ে দেয় আর বলে, আমাকে স্মরণ রাখার জন্য এই কুকুরটা তোমাকে দিলাম। কাং কুকুরটা নিয়ে নেয়। এরপর তার মনে পড়ে তার তো অ্যালার্জি আছে, সে যাই তাই করে বাড়িতে নিয়ে যায়। এদিকে লিসা বাড়িতে বসে কাঙের জন্য একটা থ্যাঙ্কস লেটার লেখে। পরের দিন সে কোম্পানিতে গিয়ে কাঙের সাথে দেখা করে ওই লেটারটা দিয়ে বলে, এখন এটা পড়ো না, এটা রাত্রে পড়বা। কাং রাত্রে ওই লেটারটা পড়ে। সেটা পুরানো ভাষায় লেখা ছিল। সে খুবই কষ্ট করে ট্রান্সলেট করে। লেটারের ভিতর একটা পিকচার আঁকানো আছে, ওটাতে লেখা আছে, তুমি আমার ফ্যান। তবে কাং ভুল পড়ে নাই। সে মনে করে লিসা তাকে লিখেছে, তুমি আমার ম্যান। এটা দেখে সে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। ও মাই গড, লিসা আমাকে ভালোবাসে, এটা আমি আগে বুঝতে পারিনি। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আচ্ছা কোনো মেয়ে যদি আমাকে নিয়ে লাভ লেটার লেখে তাহলে এর মানে কি? অ্যাসিস্ট্যান্ট বলে, এটার মানে আবার কি? সিম্পল কথা, সে আপনাকে ভালোবাসে। এদিকে লিসা কাঙের সাথে ডিল করে কিছু টাকা পেয়েছে, এজন্য সে ছাদের উপরে একটা বড় কামরা আছে ওটা ভাড়া নেয় এবং সে কুকুরের জন্য একটা ঘর বানায়। এরপর লিসা যে মেয়েটির বডিতে আছে ওই মেয়েটার সম্পর্কে কিছুই তো জানে না। এটা জানার জন্য সে দাদির কাছে যায়। ওখানে গিয়ে দেখে দাদি তাকে কত ভালোবাসে, সমস্ত ঘরে তার ফটো লাগানো। লিসা বলে, তোমার আশেপাশের সমস্ত জমি একটা কোম্পানি কিনে নিয়েছে, তুমি বিক্রি করোনি কেন? দাদি বলে, এই ঘরে তোমার আর আমার কত স্মৃতি আছে, আমি সেটা টাকার বিনিময়ে কিভাবে বিক্রি করব? তখনই ওখানে ওই কোম্পানির কিছু গুন্ডারা দাদিকে ধমকাতে চলে আসে, এমনকি তারা দাদিকে মারতে যায়। এটা দেখে লিসার সহ্য হয় না, সে সবাইকে ইচ্ছা মতো ধুলাই দিতে থাকে। সে সুপার হিরোর মতো সবাইকে উড়ে উড়ে মারতে থাকে এবং আলু ভর্তা করতে থাকে, তার সাথে কেউই পারে না। আশেপাশের সবাই তার এমন ফাইটিং স্কিল দেখে ভিডিও করতে থাকে। তখন একটা গুন্ডা চাকু উঠিয়ে লিসাকে মারতে আসে। ওই সময় কেউ ফোন ছুঁড়ে মেরে চাকুটা ফেলে দেয়। এটা আর কেউ না বরং আমাদের হিরো কাং। সে লিসাকে বাঁচিয়ে নেয়। লিসা কাংকে দেখে খুশি হয়ে যায় আর দাদার সামনে জোরে জোরে বলে, তুমি কিভাবে জানতে পারলে আমি এখানে? কাং বলে, আমি এদিক দিয়ে দাদাকে নিয়ে যাচ্ছিলাম। লিসা জোরে জোরে বলে, তুমি ওই লিডারটা পড়েছিলে? এই দুনিয়াতে আমার একটাই ফ্যান আছে আর সেটা হলো তুমি। কাং বলে, ফ্যান নাকি ম্যান? দাদা তখন কাংকে বলে, এই মেয়েটা কি আর তুমি এই মেয়েটার ফ্যান কিভাবে? কাং তখন ইজ্জত বাঁচানোর জন্য বলে, এই মেয়েটাকে আমি অসহায় দেখে তার উপরে দয়া করেছি আর এই মেয়েটা মনে করছে আমি তার ফ্যান। এই দয়ার কথা শুনে লিসার কলিজায় গিয়ে লাগে। সন্ধ্যার দাদিকে খুবই চিন্তিত দেখে দাদি ভাবে, আমার গ্র্যান্ডসন তো প্রচুর ভীতু, সে এগুলো কি করে করলো? সে লিসাকে বলে, তুমি আমার গ্র্যান্ডসন না তাই না? তখন ওখানে টং চলে আসে। আসলে ওই গুন্ডাদের টংই পাঠিয়েছিল, টং এখানে কোম্পানি তুলবে এই জন্য। সে লিসাকে বলে, কাং তোমাকে মনে হয় ভালোবাসে, আমি চাই তুমি কাঙের গার্লফ্রেন্ড হয়ে যাও, তাহলে আমি তোমাকে এবং তোমার দাদিকে অনেক ভালো রাখবো। এবং তাকে বহু অফার করে। লিসা অবাক হয়, টং শুধু দেখতে ওই 500 বছর আগের রাজার মতো না, তার চাল চলনও ওই রাজার মতো। ওই রাজা এত বেশি খারাপ ছিল, সে লিসার পোষা কুকুরটাকে মেরে রান্না করে লিসাকে দিয়ে খাওয়াইছিল। এসব মনে পড়লে বর্তমানে লিসার খুবই কষ্ট হয়। আরো কষ্ট হয় টাঙের কথা মনে পড়লে। সে বাসায় ফিরে যায় এবং সে কান্না করতে করতে তার বানানো কুকুরের ঘরটাও ভেঙে ফেলে। তখনই কাং ওখানে আসে আর বলে, আমি তোমাকে বোনাস দিয়েছিলাম, তুমি এমন জায়গায় ভাড়া নিয়েছো কেন? ভালো জায়গায় ভাড়া নিতে পারোনি? আর সে বলে, আমি অনেক সরি, দয়ার কথাটা বলা আমার ঠিক হয়নি, আসলে আমার দাদার সামনে লজ্জা লেগেছিল, এজন্য আমি এটা বলে দিয়েছিলাম। লিসা বলে, তুমি আমার উপর দয়া না করলে তুমি আমাকে হেল্প কেন করো? তুমি কি আমাকে ভালোবাসো? দেখি তো। এটা বলে লিসা কাঙের বুকে হাত দিয়ে তার হার্টবিট চেক করে। কাং বলে, চেক যখন করছো ঠিকভাবে করো। এটা বলে লিসাকে বুকের ভিতর টেনে জড়িয়ে ধরে। হার্টবিট চেক করার বাহানায় তারা দুজন একে অপরকে বহু সময় ধরে জড়িয়ে ধরে। এভাবে তারা 5 মিনিটের বেশি জড়িয়ে ধরে। এরপর তারা দুজন সরে যায়। কাং বলে, আমি তোমাকে জড়িয়ে ধরে বুঝতে পেরেছি আমি তোমাকে পছন্দ করি, আর আমি এটাও কনফার্ম তুমিও আমাকে আগে থেকে অনেক পছন্দ করো। লিসা বলে, মোটেও না, তোমাকে জড়িয়ে ধরে আমার কোনোই ফিল হয়নি। কাং তো মানতেই পারে না, আমি এমন বড় লোক এবং হ্যান্ডসাম একটা ছেলে, আমাকে কে রিজেক্ট করবে? বৃষ্টি শুরু হয়। লিসা ভিতরে চলে যায়, কাং বাহিরে ভিজে। সে মানতেই পারছে না লিসা থেকে রিজেক্ট করেছে। সে লিসা রুমে চলে যায় আর লিসাকে বলে, তুমি আরেকবার জড়িয়ে ধরে দেখো তো ফিল হয় কিনা। লিসা বলে, তুমি বের হবার নাকি আমি তোমাকে বের করে দিব। এরপর কাং হতাশ হয়ে বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে বাড়ি চলে যায়। ওদিকে আমরা লিসাকে দেখি, সে কিন্তু মিথ্যা কথা বলেছে। আসলে তারও হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছে। তাই সে জ্যোতিষীকে ডাকে এবং বহু তদবির তাবিজ নিয়ে নেয়।
পরের দিন লিসার একটা ছোটখাটো শুটিং ছিল, ছোট্ট একটা রোল প্লে করতে তাকে নেওয়া হয়। সে ওখানে পৌঁছে যায়, তবে মেইন হিরোইন জি ছিল, জি লিসাকে নিচু দেখাতে থাকে আর বলে তুমি ছোটখাটো সাইড অ্যাক্টর, স্যার আমি হলাম মেইন হিরোইন। ওদিকে আমাদের হিরো আজ দাবাং স্টাইলে শুট বুট পরে রেডি হয়ে আসছে লিসাকে পটাতে যাবে। ময়ূরের মতো সেজে সুপার কার নিয়ে বেরিয়ে পড়ে লিসা শুটিং স্পটের উদ্দেশ্যে। ওদিকে লিসার শুটিং স্পটে একটা মেয়ে অ্যাক্ট্রেসের চুল উঁচু বাঁধা দেখে বলে এটা ট্রেডিশনালের অপমান করা হচ্ছে, এটা চেঞ্জ করা উচিত, না হয় পরে গিয়ে এটা নিয়ে প্রবলেম হবে। তবে ডাইরেক্টর আর মিস্টার লি মিলে লিসাকে অপমান করে দেয়, বলে তুমি স্ক্রিপ্ট চেঞ্জ করার কে। এরপরে লিসার ছোট্ট শুট ছিল, ওটা হয়ে গেলে সে চলে যাচ্ছিল, তখন দেখে সবাই খুশি হয়ে হাতে ড্রিঙ্কস নিয়ে আসছে। সেও ওইদিকে এগিয়ে যায়, দেখে তার নামে একটা দোকান বসানো হয়েছে আর ওখানে সবকিছু ফ্রি দিচ্ছে। লিসা খুবই খুশি হয়ে যায়, সে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, সবাই তার সাথে ফটো নিতে থাকে। লিসার কাছে নিজেকে বড় সেলিব্রিটি মনে হয়। ওই কাপের গায়ে লিসার নাম এবং লিসার ফটো লাগানো আছে। এটা যখন জি দেখে তখন তার অনেক বেশি জেলাস হয়। সে মনে করতে থাকে লিসার কাছে তো এত টাকা পয়সা নেই, তাহলে সে এত খরচ কিভাবে করছে। এদিকে লিসার কাছে তার এক ফ্যান আসে আর বলে একটা সেলফি প্লিজ। লিসা বুঝতে পারে এটা কাং, আর কাঙের নাম ধরে চিল্লিয়ে উঠবে তার আগে কাং তাকে সাইডে নিয়ে যায়। তাকে কারের ভিতর বসালে লিসা বলে তুমি এত কিছু করছো কি মতলবে। কাং বলে আমার একটাই মতলব, আর সেটা হলো আমি তোমার এই হার্টটা চুরি করতে চাই। তার আঙ্গুলের ইশারা দেখে লিসার তো হার্টবিট বেড়ে যায়। এরপর সে কন্ট্রোল করে নেয় আর বলে তুমি যদি ফ্যানের সাথে দড়ি বেঁধে উল্টো করে পায়ের দড়ি দিয়ে লাঠিমের মতো ঘুরতে থাকো আর ঝুলতে থাকো, এরপরও আমি পড়বো না। এমন ভাবে রিজেক্ট করে লিসা বাইরে আসে আর তার হার্টবিট ফাস্ট হয়েছিল। তখনই কাং গাড়ি থেকে বের হয়ে তার হাতে একটা ফুলের বুকে দিয়ে রাগ করে ওখান থেকে চলে যায়। লিসা পিছু মুড়ে দেখতে যায়, এর ভিতর কাং ওখান থেকে চলে গিয়েছে। যাওয়ার সময় কাং তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং সমস্ত রাগ তার অ্যাসিস্ট্যান্টের উপরে ঝাড়ে। সে যখন ব্রেক করে তখন পিছন থেকে একটা কার এসে তার সুপার কারের পাশায় গুঁজা মারে। কাং গাড়ি থেকে বের হলে পিছনের কারের মেয়েটাও বের হয়ে সরি বলে আর তাকে তার কোম্পানির কার্ড দিয়ে বলে রিপেয়ারের খরচ আমি দিয়ে দিব। মেয়েটা একটা কোটিপতি, তার নিজের একটা কোম্পানি আছে আর গ্রুপ কোম্পানি, এবং মেয়েটার নাম ব্রেইন। এরপর রাত্রে দাদা কাংকে ডাকে, দুজন দুজনের দিকে সামনাসামনি হয়ে এমন করে তাকায় যেন খেয়ে ফেলবে। দাদা বলে আমি তোমাকে একটা ব্ল্যান্ডেডে পাঠাতে চাই, এটা ওই মেয়ের ফটো। কাং পকেট থেকে কার্ড বের করে বলে এই মেয়ের কার্ড আমার কাছে আছে, তুমি এই মেয়েকে আমার পিছু লাগিয়ে দিয়েছো আমি বুঝতে পারছি। তুমি প্ল্যান করে তার পিছনে আমাকে অ্যাক্সিডেন্ট করিয়েছো। এরপর দেখি কাঙের ডক্টর একটা নার্সের কাছে মেডিসিন দেয়, ওই নার্স মেডিসিনটা চেঞ্জ করে দেয় আর এটা টং করিয়েছে। পরের দিনে দেখি লিসা একটা শুটিং এর জন্য অ্যাব্রোড যাচ্ছিল আর সে ওই প্রতিবেশী ছেলেকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছে। এদিকে আমাদের হিরো তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে লিসার শুটিং দেখতে যাচ্ছে। লিসা সাধারণ সিটে বসেছে, এখানে বসতে তার ভালো লাগছে না, কারণ আজ সে ফার্স্ট টাইম প্লেনে চড়ছে। সেম প্লেনে আমাদের হিরো আছে, তবে লিসা এটা জানে না। কাং বিজনেস ক্লাস সিটে বসেছে। এরপর কাং ওই মেডিসিনটা নেয় যেটা নার্স তাকে দিয়েছিল। মেডিসিন নিতে তার শরীর খারাপ হতে থাকে, এজন্য সে উঠে যায়। একটু পর এয়ার হোস্টেস এসে বলে এখানে কোনো ডক্টর আছে, একজন খুবই অসুস্থ হয়ে গিয়েছে। লিসা আগের জামানায় ছোটখাটো ডক্টরই জানতো, সে উঠে যায়। ওখানে গিয়ে সে টাংকে দেখে একদম শক হয়ে যায়। সে খুবই কান্না করতে থাকে এবং টাংকে উঠানোর চেষ্টা করে। টাঙের একটু জ্ঞান ফিরে, তখন সে বিষ বলে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর টাংকে কারেন্ট শক দেওয়া হয়, তখনই টাং লিসার হাত ধরে ফেলে আর লিসারও শক লেগে যায়। দুজনে পাশাপাশি অজ্ঞান হয়ে পড়ে। এভাবে সিহলে পৌঁছে যায় এবং হসপিটালে জ্ঞান ফেরে। লিসা ভাবতে থাকে আমি কি মরে উপরে পৌঁছে গেলাম নাকি। এরপর সে বুঝতে পারে সে মরেনি, সে হসপিটালে আছে। তার জ্ঞান ফিরতে সে টাংকে খুঁজতে থাকে। টাং ভিআইপি রুমে ছিল, তার জ্ঞান ফিরতে সে লিসার খবর নেয় এবং টাং বুঝতে পারে তার মেডিসিনের সাথে বিষ মিশানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে এটা নিয়ে বসে থাকলে হবে না, কেস করতে হবে। তবে টাং বলে না, আমি হার মানবো না, এটা শেষ দিকে ছাড়বো। এরপর লিসা টাংকে খুঁজতে খুঁজতে ভিআইপি ওয়ার্ডে চলে আসে। তখন সে টাংকে পিছনে দেখে। তবে লিসা বলে আমি তো এখানে এমনি হাঁটতে এসেছিলাম। কিন্তু টাং বুঝে ফেলে লিসা এখানে তার জন্য এসেছে। টাং লিসাকে নিয়ে তার ভিআইপি রুমে নিয়ে যায়। লিসা ওখানে গিয়ে টিভি রিমোট নিয়ে টিভিতে ফুল সাউন্ড দিয়ে দেয়। টাং তার থেকে রিমোটটা ছিনিয়ে নিতে গেলে সে লিসার উপর পড়ে যায়। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসার এসব দেখে শকড হয়ে উল্টো পাল্টা মনে করে, বলে আমি সত্যি কিছু দেখিনি, এটা বলে চলে যাচ্ছিল।
তখনই টাং আর লিসা বলে, এখানে থাকো, তুমি যেটা দেখেছো এটা একটা মিস্টেক, তুমি যা ভাবছো তা না। এদিকে আমরা টংকে দেখি সে টাঙের ক্ষতি করতে চেয়েছিল, তবে সে সাকসেস হয়নি, এজন্য তার খুবই রাগ হয়। পরের সিনে দেখি টাং লিসাকে সমুদ্র দেখতে নিয়ে যায়। লিসা খুবই এনজয় করে, কারণ সে জীবনের প্রথমবার এমন সমুদ্র দেখছে। ওদিকে আমরা টংকে দেখি, তার কাছে ওই নার্স এসে বলে, আমি যে মেডিসিনে বিষ দিয়েছি এটা সবাই জেনে গিয়েছে, সবাই আমাকে খুঁজছে, এখন আমি কি করব? টং থেকে বহু টাকা দিয়ে বলে, তুমি এই শহর ছেড়ে চলে যাও। নার্স ওখান থেকে চলে গেলে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েকে খতম করে দিও। পরের দিন শুটিং ছিল। লিসাকে একটা স্কাই ব্লু কালারের ড্রেস পরানো হয়। লিসাকে দেখে টাং তো পুরাই ফিদা হয়ে যায়, কারণ আজ লিসাকে অনেক বেশি কিউট লাগছে, মনে হচ্ছে আসমান থেকে কোনো পরি নেমে এসেছে। সবাই লিসাকে দেখছিল, এটা টাঙের সহ্য হয় না, এজন্য সে বলে, এই ড্রেসটা ভালো না, চেঞ্জ করে আসো। এরপর আরেকটি ড্রেস পরে আসে, তবে এটা তো লিসাকে ভালো লাগছিল না। এভাবে বারবার ড্রেস চেঞ্জ করালে লিসা তো টাঙের উপরে খুবই রেগে যায়, আর এভাবে টাইম আপ হয়ে যায়। ওদিকে আমরা দেখি টঙের গুন্ডারা নার্সকে চাকু মেরে দিয়েছে। টাং তার অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে ওই নার্সকে পাওয়া গিয়েছে, তবে কেউ তার উপরে অ্যাটাক করেছে, এখন সে হসপিটালে অ্যাডমিট আছে। পরের সিনে দেখি লিসার কাছে একটা বুড়া দাদা আসে আর বলে, আমার পোতা এই জঙ্গলে হারিয়ে গিয়েছে, আমাকে একটু হেল্প করবা খুঁজতে? লিসা তো না বলা মেয়ে না, সে দাদার পোতাকে খুঁজতে জঙ্গলে চলে যায়। বহু সময় পার হয়ে যায়, লিসার কোনো খোঁজ নেই। ডিনার পার্টিতে সবাই লিসার জন্য ওয়েট করে, তবে লিসা কোথাও নেই। টাং সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে লিসা একটা বুড়া দাদার সাথে জঙ্গলের ভিতরে গিয়েছে। এসব দেখে সে খুবই পরেশান হয়ে যায়। ওদিকে লিসা দাদার সাথে গহীন জঙ্গলের রাস্তায় চলে গিয়েছে। তখন দাদার কথা শুনে লিসা বুঝতে পারে দাদার ব্রেনের সমস্যা আছে। ওই সময় দাদার এক রিলেটিভ ওখানে চলে আসে আর দাদাকে নিয়ে ওখান থেকে চলে যায়। লিসা একা ফিরে আসার সময় রাস্তা হারিয়ে ফেলে, আর তার ফোনটা পড়ে গিয়ে ফোনের লাইটও অফ হয়ে যায়। জঙ্গলের ভিতর থেকে আজিব আজিব আওয়াজ আসে। লিসার খুবই ভয় লাগতে থাকে। ভয়ে তার প্যানিক অ্যাটাক হয়, সে মাটির উপরে বসে কান্না করতে থাকে। তখনই ওখানে আমাদের হিরো খুঁজতে খুঁজতে পৌঁছে যায়। লিসাকে পেয়ে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। এরপর সে লিসাকে বহু বকা দেয়, বলে, তোমাকে কেউ ডাকছে আর তুমি তাকে হেল্প করতে দৌড় দিছো? লিসা বলে, আমাকে নিয়ে তোমার অনেক চিন্তা হয় তাই না? টাং মিথ্যা বলে, হ্যাঁ চিন্তা হয়, কারণ আমি তোমাকে আমার কোম্পানির মডেল বানানোর জন্য বহু টাকা খরচ করেছি, এজন্য চিন্তা হয়। এটা শুনে লিসার মনটা খারাপ হয়ে যায়। ওখান থেকে এসে সবাই মিলে ডিনার পার্টিতে পার্টিসিপেট করে। ডিনার শেষে লিসা অনেক বেশি ড্রিঙ্কস করে, কারণ সে টাঙের কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে। ড্রিঙ্কস করে ড্রা হয়, সে এদিক ওদিক ঘুর করে আর টাং তাকে প্রোটেক্ট করে। এরপর টাং তাকে সমুদ্রের কিনারে নিয়ে বসে। আস্তে আস্তে লিসার ড্রাঙ্ক কেটে যায়। টাং বলে, আমি তোমাকে কেন কেয়ার করি আমি জানি না, তবে কখনো তোমার কিছু হলে আমি ছুটে আসবো। আর লিসাকে বলে, আমি 3 পর্যন্ত কাউন্ট করব, তুমি যদি উঠে না যাও তাহলে আমি কিছু একটা করব, রাজি না থাকলে এখান থেকে এখনই উঠে যাও। এরপর টাং লিসাকে কিস করতে যায়, লিসা উঠে চলে যায়। টাং তখন অনেক হাত আর উঠে ওখান থেকে চলে যাচ্ছিল, তবে লিসা তার হাত ধরে। টাং তখন বুঝতে পারে লিসা তাকে হ্যাঁ বলেছে, এজন্য টাং লিসাকে কিস করে দেয়। এবার লিসাও কিছু বলে না, সেও কিস ব্যাক দিতে থাকে। এরপর সে টাঙের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। টাং ভাবতে থাকে সে ড্রাঙ্ক অবস্থায় এসব করলো না তো। সকালে লিসার ঘুম ভাঙে আর সে নিজেকে বালুর উপরে ঘুমানো দেখে ভয় পেয়ে যায়, মনে করে গার্ড তাকে অন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এদিকে একটু দূরে আমাদের হিরোরও ঘুম ভাঙে আর সে দেখে লিসা কান্না করতে করতে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে। টাঙা ছুটে গিয়ে তাকে আটকে আর বলে, তুমি কি পানিতে ডুবে মরতে চাও? তুমি সাঁতার জানো? লিসা বলে, তুমিও আমার সাথে আসো, আমরা কোথায় আছি? টাং বলে, সেটা তো আমি জানি না, মনে হচ্ছে আমরা দুজন অন্য দুনিয়ায় পৌঁছে গিয়েছি। এই দুনিয়ায় আমি আর তুমি দুজন ছাড়া আর কেউই নেই। তবে সমস্যা নেই, আমরা 2 জন থেকে 4 জন হয়ে যাব যদি তুমি আমাকে স্বামী বলে কবুল করে নাও। লিসা তখন তাকে মারতে যায় এবং 2 জন কলেজে চলে যায়। তখন লিসার কালকের ওই কিসের কথা মনে পড়ে। বর্তমানে লিসা কিছু মানুষের আওয়াজ শুনে আর দেখে কিছু মানুষ বোর্ড নিয়ে তাদের এদিকে আসছে। লিসা তখন বুঝতে পারে এটা তো ওই দ্বীপ যেটা রাত্রে দেখেছিলাম সমুদ্রের কিনারের পাশে। এর মানে টাং আমাকে পাগল বানিয়েছে। আন্টিরা লিসাকে আর কানকে বোটে করে কিনারে নিয়ে যায়। লিসার সাথে আন্টিদের ভালো খাতির হয়ে যায়, কারণ আন্টিরা লিসার ফ্যান। তারা প্রায় সময় লিসার ভিডিও দেখে আর খাওয়া সন্ধান পেয়ে সে আন্টিদের সাথে চলে যায় এবং মজা করে সি ফুড খায়। শুধু তাই না, সে যাওয়ার আগে 3 কার্টুন সি ফুড প্যাক করে নেয় বাড়ি নিয়ে খাওয়ার জন্য।
এরপর তার শুটিং শুরু হয়। লিসা নতুন হলেও সে খুব তাড়াতাড়ি পপুলারিটি পেতে শুরু করে। এদিকে আমরা টনের সাথে ওই আর গ্রুপ কোম্পানির মালিক রেইনকে দেখি, দাদু যার সাথে টাঙের ব্লাইন্ড ডেট রেখেছিল ওই মেয়েটি। সে টনের সাথে মিলে কিছু একটা প্ল্যান করে। আসলে টন চায় না টাঙের সাথে রেইনের বিয়ে হোক, কারণ রেইন খুবই পাওয়ারফুল একটা মেয়ে এবং অনেক বড় বিজনেসম্যান। তবে টন রেইনের কথা শুনে বুঝতে পারে রেইন কাংকে মনে মনে লাইক করে। এরপর লিসা আর কাং অ্যাব্রোড থেকে বাসায় ফিরে। লিসার বাসায় কাঙের শয়তান আন্টি আসে এবং লিসাকে বহু টাকা অফার করে বলে, আমি চাই তুমি কাংকে পটিয়ে নাও, যত টাকা লাগে আমি দিব। আসলে আন্টিও চায় কাঙের লিসার সাথে বিয়ে হোক, কারণ লিসার তো কোনো পাওয়ারই নেই। এজন্য লিসাকে বিয়ে করলে কাংকে ইজি ভাবে কোম্পানি থেকে তাড়াতে পারবে। তবে টাকার কথা শুনে লিসার ইগোতে লাগে, তার খুবই রাগ হয়ে যায়। সে আন্টিকে মারতে মারতে নিচে নিয়ে আসে। একটু পর লিসার কাছে রেইন আসে আর বলে, তোমার আর কাঙের ব্যাপারে আমি বহু শুনেছি। তুমি কাঙের জীবনে একটা খেলনা হয়ে এসেছো। কাং তোমাকে ইউজ করে ফেলে দিলেও আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে এটা বলছি না তুমি এখনই ব্রেকআপ করে নাও, তুমি কিছুদিন এনজয় করে নাও, তবে শেষে কাঙের সাথে আমারই বিয়ে হবে, কারণ কাঙের সাথে আমারই যায়। তোমার কোনো যোগ্যতা নেই কাঙের পাশে দাঁড়ানোর। আমি চাইলে দাদার সমস্ত শেয়ার কিনে কাঙের নামে করাতে পারবো। এতটুকু পাওয়ার আমার ভিতরে আছে। আর তোমার ভিতরে কি আছে? তোমার ভিতরে তো কিছুই নেই। এসব শুনে লিসার মন ভেঙে যায়। সে বুঝতে পারে আমি কাঙের যোগ্য না। তাই সে কাঙের দেওয়া ফুলের বুকে নিয়ে একটা ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। এরপর লিসা তার সমস্ত ফোকাস ক্যারিয়ারে লাগায়। খুবই তাড়াতাড়ি সে সাইড অ্যাক্ট্রেস থেকে মেন লিড হতে যাচ্ছে। রাত্রে কাং তার সাথে দেখা করতে আসে, দেখে তার দেওয়া ফুলগুলো ওই ডাস্টবিনে পড়ে আছে। লিসা বলে, তুমি আমার সাথে বারবার দেখা করতে আসো কেন? শোনো, আমার মনে কোনো ছেলের জন্য জায়গা নেই, আর আমি যদি কোনো ছেলেকে জায়গা দিই তাহলে তোমাকে দিব না, এটা শিওর। এটা শুনে কাং খুবই কষ্ট পায় এবং ওখান থেকে চলে যায়। ওদিকে টনকে দেখি সে জানতে পেরেছে কাং অ্যাব্রোড গিয়ে লিসাকে নিয়ে সমুদ্রের কিনারে গিয়েছিল এবং ওই এরিয়াতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তাই টং বলে, এটা সুযোগ আমাদের নিতে হবে। কাঙের নতুন প্রোডাক্ট লঞ্চ হওয়ার এক সপ্তাহ পর তার নামে বদনাম উঠাতে হবে, যাতে করে দাদা তাকে কোম্পানি থেকে বের করে দেয়। এক সপ্তাহ পরের সিন দেখি ওই বিউটি প্রোডাক্টটা লঞ্চ হয়। প্রোডাক্টের অ্যাড করেছে লিসা। লিসার ওই অ্যাড শুট খুবই ভাইরাল হয়ে যায় এবং এক সপ্তাহের ভিতর বহু প্রোডাক্ট সেল হয়ে যায়। আজ লিসার জন্মদিন। তার দাদি বাজারে তার জন্য কিছু কিনতে যায় এবং ওখানে গিয়ে সে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর লিসা দাদিকে দেখতে হসপিটালে ছুটে যায়। তার মনটা এমনিতেই অনেক খারাপ ছিল। এদিকে কাঙের অবস্থাও খারাপ। তাকে নিয়ে একটা বাজে নিউজ ভাইরাল হয়েছে যে কাং মাতাল হয়ে একটা মেয়েকে নিয়ে ফোর্সে ড্রাইভ করেছে। আর আমরা বুঝতে পারি এই নিউজটা অবশ্যই টংই ছড়িয়েছে। বহু রিপোর্টার তাকে ঘিরে ধরে। কাঙের এত বড় বদনাম আগে কখনো ছড়ায়নি। দাদা কাংকে খুবই বকা দেয়, তুমি এখন মেয়ে নিয়ে এসব করে বেড়াও। অ্যাসিস্ট্যান্ট বলে, ওই দিন লিসা আপনার সাথে ছিল। লিসা যদি সাক্ষী দেয় তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া ওই এরিয়াতে কোনো সিসিটিভি ফুটেজ নেই যে প্রমাণ করা যাবে আপনি ভুল করেননি। এদিকে লিসা যখন গাড়ি করে বাসায় যাচ্ছিল তখন সে এই নিউজটা দেখে। বাসায় গেলে সে তার প্রতিবেশী মানে তার অ্যাসিস্ট্যান্ট বলে, কাঙের নামে বহু বড় রিউমার ছড়িয়েছে, তুমি কিছু একটা করো। লিসা বলে, কিছুই করা লাগবে না, ওরা বড় মাপের মানুষ, টাকা দিয়ে সমস্ত কিছু সলভ করে নিবে। এরপর লিসা ছাদে যায় আর দেখে অন্ধকার ছাদে আজ বহু আলো দিয়ে সাজানো। আসলে এগুলো কাং করেছে এবং তার জন্মদিনের জন্য একটা গিফট এবং একটা কার্ড রাখা আছে। লিসা কার্ডটা পড়ে। কাং লিখেছে, তুমি আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছো, তবে আজ তো তোমার বার্থডে, এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি হয়তো আমাকে ঘৃণা করো, তবে আমি সবসময় তোমার জন্য দোয়া করবো, তুমি যেন হ্যাপি থাকো। এটা পড়ে লিসা খুবই ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে কাং তাকে কতটা ভালোবাসে। সে দেরি না করে তখনই বের হয়ে ছুটে যায় কাঙের দিকে। কাং কোম্পানি থেকে বের হয় আর লিসাকে দেখে তাকে জড়িয়ে ধরে তার ফেস কভার করে নেয় আর বলে, এখানে বহু রিপোর্টার আছে, তুমি এখন সেলিব্রিটি, তোমার লাইফ খারাপ হয়ে যাবে। লিসা বলে, খারাপ হলে দুজনের একসাথে হবে, ভালো হলেও দুজনের একসাথে হবে। এটা বলে সে প্রকাশ্যে আসে। সমস্ত রিপোর্টার তাদের দুজনকে ফটো তুলতে থাকে। লিসা কাংকে নিয়ে মিডিয়ার সামনে যায় আর বলে, যে মেয়েটাকে নিয়ে কাং ড্রাইভ করছিল ওই মেয়েটা আমি ছিলাম। ওই দিন কাং ড্রিঙ্কস করেছিল না, আমি জানি এবং কিছু লোকও জানে। আসলে আমরা শুটিং করার জন্য সমুদ্র থেকে দুটো পাথরের টুকরা আনার জন্য গিয়েছিলাম আর এটাই সেই পাথরের টুকরা। লিসা ওই লোকদের মাইন্ড ঘোরানোর জন্য বলে, ওখানে যে আইল্যান্ড আছে ওই আইল্যান্ডটা ভালো রাখার জন্য মিস্টার কাং এই প্রোডাক্ট থেকে যত ইনকাম করবে তার অর্ধেক ইনকাম ওই আইল্যান্ডের পিছনে খরচ করবে।
এটা শুনে সবাই তো খুশি হয়ে যায়, তবে কাং অবাক হয়। রিপোর্ট শেষে কাং বলে, তুমি জানো ওই প্রোডাক্টের হাফ টাকা মানে কত টাকা হয়? লিসা বলে, কত তো জানি না, তবে আমার অনেক খিদা লাগছে, চলো খেয়ে আসি। এরপর তারা দুজন মিলে ডিনার করতে চলে যায়। এদিকে রেন দাদার কাছে আসে আর দাদাকে পটিয়ে ফেলে কাঙের সাথে বিয়ে করার জন্য। দাদাকে পটিয়ে রেন এই খবর পাবলিক করে দেয় যে কিছুদিন পর কাঙের সাথে আমার বিয়ে। এটাই অ্যাসিস্ট্যান্ট কাংকে ফোন করে বলে। তখন কাং ভয় পেয়ে যায়, লিসা এটা জানতে পারলে আমাকে মেরে এই মূর্তির মতো বানিয়ে দিবে। তারা দুজন ওই মূর্তিটা দেখছিল। তখন কাং ওই রেইনের বিষয়টা লিসাকে বলতে চায়, তবে লিসা বলে, আমি বুঝে গিয়েছি, কোনো সমস্যা নেই। আসলে লিসা মনে করেছে কাং থেকে প্রেমের কথা বলতে চাচ্ছে। এরপর কাং বলে, আমি তো ভাবতেও পারিনি তুমি আমার ব্ল্যান্ডেডের মেয়ের সম্পর্কে জেনে রাগ করবে না। ব্ল্যান্ডেডের কথা শুনে লিসার খুবই রাগ ওঠে, তবে সে আগে থেকেই বলে ফেলেছে আমি তোমার কথা বুঝতে পেরেছি। এজন্য লিসার রাগ হলেও কিছুই বলতে পারে না। এরপর লিসা বাসায় আসে আর সেই রাগ তার অ্যাসিস্ট্যান্টের উপরে ঝাড়ে। সে নিউজ পেপারে বারবার কাঙের পাশে রেইনের ফটো দেখে আর জেলাসিতে জ্বলতে থাকে। ওদিকে কাং দাদার কাছে যায় আর যে দেখে রেন দাদার সাথে বসে আছে। কাং রেনকে সাইডে নিয়ে বলে, তুমি তোমার পাওয়ার দিয়ে আমাকে রাজা বানাতে চাও, তাই না? আর আমি তোমার পাওয়ারের মুকুট পরে রাজা হলে আমার ইজ্জত কোথায় থাকবে? আর আমি ভালোবাসার সাথে বিজনেস ডিল করতে চাই না। এসব টাকা পয়সায় আমার কোনো লোভ নেই। আমি তোমাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি একজনকে অলরেডি লাইক করি। রেন বুঝতে পারে কাং লিসার কথা বলছে। ওদিকে লিসা একটা জ্যোতিষীর কাছে যায় আর জানতে চায় তার আর কাঙের মিল হবে কিনা। জ্যোতিষী সবকিছু দেখে বলে, তোমার আর কাঙের মিল হওয়াটা ইম্পসিবল। লিসা বলে, আমি বিশ্বাস করি না, তুমি ভুল বলছো। তোমার উস্তাদের কাছে নিয়ে যাও, আমি দেখতে চাই। জ্যোতিষী তার মাস্টারের কাছে নিয়ে যায় এবং জ্যোতিষীর মাস্টারও সেম কথা বলে। এটা শুনে লিসার খুবই রাগ হয়ে যায়। লিসা ওই উস্তাদের গার্ডদের তুলে আছাড় মারতে যায়, তবে তাদের তো চুল পরিমাণও নাড়াতে পারে না। একটু পর দেখি বেসায় নিজে মার খেয়ে লাল হয়ে বের হয়ে আসে। বলে, আমি বুঝতে পারিনি ওদের গায়ে এত বল, বুঝতে পারলে ওদের মারতে যেতাম না। পরের দিন কিছু রিপোর্টার চুরি চুরি লিসাকে ফলো করেছিল তার কিছু ফটো নেওয়ার জন্য। লিসাও চুরি করে তাদের পাশে শেষ হয়ে থাকে। এরপর সেই রিপোর্টার দুইটাকে তুলে আছাড় মারে এবং তাদের ক্যামেরাও ভেঙে দেয়। এরপর যখন সে বাসায় আসে তখন সিঁড়িতে টঙের অ্যাসিস্ট্যান্টকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে লিসার দাদির ফটো দেখিয়ে ব্ল্যাকমেইল করে বলে, টঙের সাথে দেখা না করলে তোমার দাদিকে শেষ করে দেব। লিসা বাধ্য হয়ে টঙের সাথে দেখা করে। টং বলে, আমি চাই তুমি 20 দিনের ভিতর কাংকে বিয়ে করো, তাহলে কাংকে ধ্বংস করতে আমার কোনো কষ্ট হবে না। আর আমার এসব প্ল্যান লিক করলে তোমার দাদিকে শেষ করে দিব। এসব শুনে লিসার 500 বছর আগের কথা মনে পড়ে। 500 বছর আগে রাজা টং লিসাকে জেলে বন্দি করে রেখেছিল, কারণ টং জানতে পেরেছিল রাজকুমার টং লিসাকে লাইক করে। বর্তমানে ও টং ঠিক এমন কাজটাই করছে। লিসা চিন্তায় পড়ে যায়, সে কাঙের লাইফে থাকলে কাঙের লাইফ ধ্বংস হয়ে যাবে, কারণ কাঙের লাইফে একটা পাওয়ারফুল মেয়ের দরকার। তাই ভাবতে থাকে, আমি কাঙের সাথে থেকে কাংকে আপন করে নিব নাকি কাঙের ভালো ফিউচারের জন্য কাংকে ছেড়ে দেব। বর্তমানে লিসা একটা ড্রামায় অভিনয় করছে। লিসা খুবই ফাস্ট পপুলারিটি পেয়ে যাচ্ছে। ওদিকে কাংকে দেখছে ঘুমানোর সময় 500 বছর আগের ঘটনা নিয়ে স্বপ্ন দেখে। টং জেলে লিসার কাছে গিয়ে বলে, তুমি রাজকুমার কাঙের নামে বদনাম ছড়িয়ে দিবে। বলবে মাস্ক প্রিন্স তোমার শরীরে হাত দিয়েছে এবং বহু মেয়েদের সাথে জোর করে খারাপ কাজ করেছে। আর তুমি যদি এটা না বলো তাহলে মাস্ক প্রিন্স মানে রাজকুমারকে মেরে দিব। পরের দিন টং একটা মেয়েকে মেরে দেয় আর দৌড় যায় রাজকুমার টং ওই মেয়েটার সাথে খারাপ কাজ করে তাকে শেষ করে দিয়েছে এবং বহু মেয়েদের সাথেও খারাপ কাজ করেছে। টং এসব করে যাতে রাজকুমার জীবনেও কিং না হতে পারে। লিসা তখন টংকে বাঁচানোর জন্য বলে, রাজকুমার আমার গায়েও হাত দিয়েছে এবং রাজকুমার এই চাকুটা আমাকে গিফট করেছিল। এটা শুনে রাজকুমার টং খুবই কষ্ট পায়। সে বলে, হ্যাঁ আমি এগুলোই করেছি। সে মিথ্যাগুলো নিজের কাঁধে নিয়ে নেয়। এই জন্য টংয়ের সাজা হয়ে যায়, সে জীবনেও আর জেল থেকে বের হতে পারবে না। বর্তমানে টংয়ের স্বপ্ন ভাঙে। আজ সে স্বপ্নে লিসার ফেস দেখে নিয়েছে। লিসার আগের জন্মের নামও সে জানতে পেরেছে, তার নাম লেডি সোহা। পরের দিন লিসা শুটিং নিয়ে যাচ্ছিল, তখন রেন তার সাথে দেখা করে আর বলে, তোমার লাস্ট সুযোগ দিচ্ছি, তুমি কাঙের সাথে দূরে সরে যাও। তুমি কাংকে আমার থেকে ছিনিয়ে নিচ্ছ।
লিসা বলে আমি তো দেখছি উল্টা, এসব কিছু তুমি করছো। তুমি কাংকে পাওয়ার জন্য কাংয়ের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা চাচ্ছ। ওই সময় কাং ওখানে চলে আসে, সে ড্রেসও চেঞ্জ করেনি। সে লিসাকে সাইডে নিয়ে যায় আর বলে সত্যি করে বলো তুমি কে। আজ লিসা কাংকে এমন সিরিয়াস দেখে নার্ভাস হয়ে যায়। কাং তার আগের জন্মের নাম ধরে ডাকে, বলে তুমি লেডি সোহানা। এটা শুনতেই লিসা প্রায় শল্ড হয়ে যায়, তবে সে প্রকাশ করে না, বলে তুমি এসব কি বলছো। কাং বলে আমি প্রতিদিন একটা স্বপ্ন দেখি যেটা আমার বাস্তব জীবনের সাথে একদম মিলে যায়। আমি আগের জন্মে রাজকুমার ছিলাম আর তুমি ছিলে লেডি সোহা। আমি স্বপ্নের ভিতরে রাজা টংকেও দেখেছি, সে আমাকে মারার প্ল্যান বানাতো, আর এই জন্মে ওর টং এমনটা করে। লিসা আরো বেশি অবাক হয়, তবে সে বলে তুমি আলতু ফালতু এসব কি বলছো। এরপর পার্টি শুরু হয়। লিসা কাং এর সাথে আসে। কাং বলে সরি, আমি স্বপ্ন দেখে তোমার সাথে কিসব আলতু ফালতু বলে দিয়েছিলাম। পরের দিন লিসার একটা রোমান্টিক শুটিং ছিল হিরোর সাথে। এই খবর যখন কাং শুনতে পায় তখন তার মাথা একদম খারাপ হয়ে যায়। সে স্ক্রিপ্ট টেনে ছিঁড়ে ফেলে আর অ্যাসিস্ট্যান্টকে বলে এখনই এই শট চেঞ্জ করো, না হয় আমি কিন্তু ভেঙে ছিঁড়ে ফেলবো। কাংয়ের এমন রাগ দেখে স্ক্রিপ্ট চেঞ্জ করে দেওয়া হয়। এই সিনে লিসাকে একটা প্রাণো জওয়ানার কুইনের থেকে কম লাগছিল না। শুটিং শেষে লিসা কাংয়ের কাছে আসে আর বলে তুমি শুটিং চেঞ্জ করে দিয়েছো কেন। কাং বলে ওই হিরোটা বদমাইশ, ওর সাথে তোমার রোমান্টিক শুট হয়নি, এটা নিয়ে শুক্রিয়া বলো। আসলে লিসার কাছেও এই শুটটা অনেক বেশি ভালো লেগেছে। লিসা কাংকে মিষ্টি খাওয়ায়, তবে কাং তো লিসার আঙ্গুল চাটতে শুরু করে। পরের সিনে দেখি টং জানতে পেরেছে সে যে নার্সকে মেরেছিল ওই নার্স হসপিটালে জীবিত আছে এবং সে সুস্থ হয়ে হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে। এটা শুনে টং খুবই রেগে যায়। নার্স যদি এই বিষয়ে সবকিছু বলে দেয় তাহলে টং এর জেল হয়ে যাবে। পরের দিন কাং টং এর সাথে দেখা করে আর ওই মাইক্রোফোনটা টং এর দিকে ছুড়ে দেয়, যেটা টং ডক্টরের ফুলদানির ভিতরে লুকিয়ে রেখেছিল। আসলে কাং আসার সময় ওই ফুলদানিটা পড়ে ভেঙে যায় আর সে ওটার ভিতর রেকর্ডিং ডিভাইসটা পায়। টঙের আসল রূপ বেরিয়ে আসে। সে কাংকে ওই ফটোটা দেখায় যেটাতে দেখা যায় লিসা টঙের সাথে অন্ধকারে দেখা করতে গিয়েছে আর বলে তোমার গার্লফ্রেন্ড লিসা আমার সাথে মিলে আছে তোমাকে ক্ষতি করার জন্য। এটাই সেই ফুটেজ। আমার কাজ হয়ে গেলে আমি লিসাকে শেষ করে দিব। কাং খুবই ঘাবড়ে যায়। সে কাকে বিশ্বাস করবে? লিসা কি সত্যি টঙের সাথে মিলে আছে? কাং লিসার সাথে দেখা করতে লিসার বাসায় যায় আর বলে তুমি তো এখন চুপি চুপি কার সাথে দেখা করতে যাও। সে কান্না করতে করতে বলে তুমি যে হও না কেন, তুমি যদি আমাকে মেরেও ফেলো আমি তোমার হাতে মরতে রাজি আছি, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা বলে লিসার কাঁধে মাথা রেখে প্রচন্ড কান্না করে। লিসা বলে তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার কিছুই হতে দিব না। এটা বলে তাকে কিস করে এবং সেও কান্না করতে থাকে। তাদের দুজনের ভালোবাসা দেখে বোঝা যায় এটা এক জন্মের ভালোবাসা না, এটা দুই জন্মের ভালোবাসা। একটু পরে দেখি তারা দুজন বসে আগের জন্মের গল্প করছিল। লিসা আজ সবকিছু বলে দিয়েছে, মানে সে কিভাবে এই দুনিয়াতে এসেছে, আগের জন্মে কি কি ঘটেছিল, এভরিথিং। কাং সবকিছু বিশ্বাস করে নাই, কারণ সেও তো স্বপ্নে সবকিছু দেখে। লিসা থেকে ছোট্ট করে একটা কিস করে। যাই হোক না কেন তারা দুজন একসাথে লড়তে চায়, একসাথে ভালোবাসতে চায় এবং একসাথে বাঁচতে চায়। পরের দিন দেখি টং দাদার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়, বলে আমাকে ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। দাদা বলে তুমি তো কোনো ভুল করনি। টং বলে তাহলে আপনি আমাকে কেন বড় কোম্পানির চেয়ারম্যান না বানিয়ে কাংকে বানিয়েছেন? দাদা বলে তোমার পরিবার ইউএসএ থাকে, আমি ইউএসএ তোমাকে ট্রান্সফার করে দিয়েছি, তুমি তোমার ওয়াইফ আর ছেলের সাথে ওখানে সময় কাটাও। এসব শুনে টঙের ভিতর ভিতর খুবই রাগ হয়, তবে প্রকাশ করে না। এরপর কাং দাদার কাছে আসে আর বলে দাদা আমি বড় কোম্পানিতে বসতে পারবো না, তুমি যদি রেইনের সাথে আমার বিয়ে ক্যান্সেল না করো। পরের দিন লিসা কোম্পানিতে এসে উকি মারছিল। কাং পিছন থেকে এসে উকি মেরে বলে কি দেখছো তুমি? লিসা বলে চলো আজ আমরা দুজন ডেটে যাই। এটা শুনতেই কাং সমস্ত কাজ বন্ধ করে ডেটে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ঘুরতে বের হয়। দুজন কেবল কারে ওঠে। লিসা তো এত উঁচুতে ভয়ে চিল্লাতে থাকে আর বলে দড়িতে এত বড় কার কিভাবে ঝুলছে, এটা তো কেটে যাবে। কাং থেকে চুপ করে আর বলে কিছুই হবে না, সবাই দেখছে, তুমি লজ্জা পাচ্ছ না? লিসা বলে ছাড়ো তোমার লজ্জা, আগে জান বাঁচাও। এরপর তারা ওই পাশে পৌঁছায় এবং অনেক বেশি এনজয় করে। লিসা বলে এখান থেকে নাকি নামসুন টাওয়ার অনেক ভালো দেখা যায়। কাং বলে আমার বাসা থেকে আরো ভালো ক্লিয়ার দেখা যায়, তুমি রাত্রে আমার বাসায় এসো, রাত্রে আরো ভালো ক্লিয়ার দেখা যাবে। লিসা বলে আমাকে পাগল মনে করো না, পাপ মেরে আমাকে তোমার বাসায় নিয়ে যেতে চাও, তাও আবার রাত্রে। ওখান থেকে এসে লিসা তার দাদিকে দেখতে হসপিটালে যায়, তবে হসপিটালে দাদিকে কোথাও খুঁজে পায় না। একটু পরে দাদি এসে বলে তুমি আমার জন্য এত চিন্তা করছো কেন? আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাব? তবে
তবে লিসা দাদির কাছে একটা কন্ট্যাক্ট পেপার দেখে লিসা বুঝতে পারে টং দাদিকে কিডন্যাপ করে নিয়ে জোর করে দাদির কাছ থেকে জমিটা লিখে নিয়েছে। এটা দেখে লিসা খুবই রেগে যায় আর টঙের কাছে চলে যায়। একটু পরে দাদির কাছে কাং আসে এবং দাদির সাথে কাঙের অনেক খাতির হয়ে যায়। দাদি কাংকে বলে লিসা শৈশবকালে পরিবারের হাল ধরেছে, এই জন্য ওর ছোট কাল তেমন একটা ভালো যায়নি। এখনো ওর ভিতরে বাচ্চামি আছে, তুমি ওকে বড় করতে চেও না, ওর বাচ্চামিগুলো মেনে নিও। কাং বলে দাদি কোনো চিন্তা করা লাগবে না, আমি ওকে আগলে রাখবো। এরপর কাং ওই কন্ট্যাক্ট পেপারটা দিকে বুঝতে পারে টং দাদির থেকে জমিটা ছিনিয়ে নিয়েছে। ওদিকে লিসা টঙের কাছে যায় আর বলে তোমার কি শরম লজ্জা নেই? একটা বয়স্ক মানুষকেও তুমি ছাড়লে না। সে কত কাটাকাটি করেছিল, এর ভেতরে কাং ওখানে চলে আসে। এসে টংকে পিটানো শুরু করে। এরপর কাং লিসার উপরে রাগ করে, কারণ লিসা কাঙের থেকে এটা লুকিয়েছে। এরপর টং দাদার কাছে যায় আর দাদাকে বলে আমি কাঙের বিষয়ে একটা সিক্রেট বলতে চাই, তবে কি সিক্রেট বলে এটা আমাদের পরে দেখানো হবে। তবে দাদা ঠিকই বুঝতে পারে টঙের মতলব ভালো না, সে সবসময় কাংকে ডাউন করতে চায়। পরের দিন লিসা ওই ট্রেডিশনাল শপে খাবার খাইতে যায়, ওখানে কাঙের দাদাও আসে। দাদা লিসাকে বলে আজ আমি জানতে পেরেছি তুমি কাঙের গার্লফ্রেন্ড। দেখো আমি তোমাকে লাইক করি না এমনটা না, তবে কাং ছোটকাল থেকে একা মানুষ হয়েছে, ওর বাবা মা ছাড়াই। তাই আমি চাই কাংকে বড় পরিবারে বিয়ে দিতে, যেখানে সে বাবা মা সবকিছু পাবে। আসলে গতকাল টং দাদাকে কাং আর লিসার রিলেশন আছে এটা জানিয়ে দিয়েছিল। ওই সময় একটা ট্রাক ফুল স্পিডে এসে ওয়াল ভেঙে দাদা আর লিসা যেখানে বসেছিল ওখানে বাজেভাবে হিট করে। কাং যখন এটা জানতে পারে তখন সে পাগলের মতো ছুটতে ছুটতে ঘটনাস্থানে পৌঁছে যায়। তখনই দাদা আর লিসাকে হসপিটালে নেওয়া হয়, দুজনের অবস্থা খুবই খারাপ। একটু পর ডক্টর এসে জানায় লিসার অবস্থা এখন মোটামুটি ঠিক আছে, তবে তার জ্ঞান ফেরে নেই। আর দাদার অবস্থা অনেকটা খারাপ, দাদা কুমায় চলে গিয়েছে। ওদিকে টং তার ছেলেকে আমেরিকায় থেকে কোরিয়া নিয়ে এসেছে। হয়তো তার প্ল্যান সে দাদাকে আর কাংকে খতম করে এখানেই রাজত্ব করবে। পরের দিন কাঙের কোম্পানি নিয়ে একটা রিপোর্ট হয়, কিছুদিন আগে যে কসমেটিক প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেটার ভিতর বিষাক্ত কেমিক্যাল আছে। এই নিউজটা হতে কাঙের নামে কেস হয়ে যায় এবং তাকে পুলিশে নিয়ে যায়। পরের দিন টং কোম্পানিতে আসে, এখন দাদা নেই, কাঙের উপরেও কেস চলছে। এই সুযোগ নিয়ে সে কোম্পানি হাতিয়ে নেওয়ার প্ল্যান করে। পুলিশ কাংকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কাং বলে আমাকে ফাঁসানো হচ্ছে প্ল্যান করে। ওই সময় লিসার জ্ঞান ফিরে আর কাংকে কল করে বলে তুমি কোথায় আছো, আমার জ্ঞান ফিরেছে। এটা শুনতেই কাং পুলিশের রিকোয়েস্ট করে হসপিটালের দিকে ছুটে যায়। লিসা তাকে দেখে বুঝতে পারে কাং ছুটে এসেছে, এজন্য সে কাংকে বুকের ভিতরে জড়িয়ে নেয়। পরের সিনে দেখি কাং ওই গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে নিজেই ইনভেস্টিগেশন করে, কারণ সে জানতে পেরেছে আজ ওই নার্সের ডেড বডি পাওয়া গিয়েছে, মানে টং ওই নার্সকে তাহলে মেরে দিয়েছে। এরপর টং অনুষ্ঠানে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করে। সে একটা প্রজেক্টের উপরে কাজ করবে আর তার বিজনেস পার্টনার রেইনকে উপস্থাপন করে। আর নতুন প্রজেক্টের দায়িত্ব এবং পাওয়ার রেইনের হাতে। রেইন তখন বলে আমার দায়িত্ব আমি একজনের হাতে তুলে দিতে চাই। তখন দেখি কাং ওখানে আসে আর রেইন কাঙের হাতে তার পাওয়ার দিয়ে দেয়। এটা দেখে টঙের তো খুবই রাগ ওঠে, ভাবতেও পারেনি রেইন এটা করবে। পরের দিন দাদার জ্ঞান ফেরে, একটা নার্স দেখে সাথে সাথে টংকে বলে দেয় আর টং এটা শুনে খুবই চিন্তিত হয়ে যায়। ওদিকে আমরা দেখি কাং লিসাকে সাথে করে তার বাড়িতে নিয়ে গিয়েছে। লিসা সোফায় ঘুমিয়ে পড়ে, তবে কাং থেকে জোর করে কোলে উঠিয়ে রুমের ভিতরে নিয়ে যায়। পরের দিন সকালে লিসার ঘুম ভাঙলে সে দেখে তার গলায় সুন্দর একটা হার পরানো এবং এটা দেখে সে খুশি হয়ে যায়। এরপর সে কাঙের সাথে ডেটে যায়। কাং বলে আজ আমি তোমাকে আমার মায়ের সাথে দেখা করাবো। ওখানে পৌঁছে কাং বলে আমি ছোট থাকতে আমার মায়ের একটা রোগ হয়েছিল, তবে মা আমাকে বলেছিল না, আমার থেকে লুকিয়েছিল। মা মারা গিয়েছিল, আমি এটা জানতামই না। আমি রোজ আমার মায়ের জন্য দরজার সামনে গিয়ে অপেক্ষা করতাম। আর যদি আমার মা থাকতো তাহলে তোমাকে দেখেই পছন্দ করে নিত। আসলে অপেক্ষা করাটা অনেক বেশি কষ্টের হয়। লিসা বলে আমি তোমাকে অপেক্ষা করাতে চাই না, আজ আমি স্বপ্ন দেখেছি আমার আত্মা খুব তাড়াতাড়ি এই বডি ছেড়ে চলে যাবে। এটা শুনতেই কাং পুরাই ফ্রিজ হয়ে যায়, কষ্টে তার বুকটা ফেটে যায়। পরের সিনে দেখি টং একটা মিটিং রাখে আর সে লিসার দাদির ঘর ভেঙে ফেলার দায়িত্ব কাংকে দেয়। কাং টঙের কাছে বহু রিকোয়েস্ট করে ঘরটা না ভাঙতে, তবে টং কোনো কথাই মানে না। ওদিকে লিসা দাদির বাসায় ছিল, তখন সে আস্তে আস্তে সে যার বডিতে আছে তার স্মৃতি মনে পড়তে থাকে। হয়তো লিসা খুব তাড়াতাড়ি এই বডি ছেড়ে চলে যাবে। তখনই বাহিরে কিছু বুলডোজারের শব্দ শুনে লিসা দরজা খোলে। তার দাদির ঘর ভাঙতেই যাবে, তখন কাং পুলিশ নিয়ে চলে আসে এবং দাদির ঘরটা বাঁচিয়ে নেয়।
লিসার বারবার তার বডির মেয়ে স্মৃতি ফিরে আসতে থাকে, এজন্য সে অজ্ঞান হয়ে যায়। কাং ছুটে গিয়ে তাকে ধরে এবং খুবই কান্না করতে থাকে। লিসা দেখে সে যে মেয়েটির বডিতে আছে ওই মেয়েটা একদিন পানিতে ডুবে যায়। তখন ওই মেয়েটার আত্মা বের হয়ে 500 বছর আগের পুরানো জামানায় একটা মেয়ের ভিতরে চলে যায় এবং ওইটা ছিল লেডি সুহা। লেডি সুহা ওই জামানায় বহু কষ্ট সহ্য করেছে, অনেক নির্যাতন সহ্য করেছে। এরপর তো আমরা সবাই দেখেছি তাকে বিষ খাইয়ে দেওয়া হয়, তার বডি থেকে ওই আত্মাটা চলে আসে বর্তমান যুগে লিসার বডিতে। মানে বোঝা গেল লিসার আত্মা যার বডিতে আছে এটা আসলে লিসার বডি। পরদিন লিসা ওই জ্যোতিষীর কাছে যায় আর বলে, আজ আমি অনেক খুশি, আসলে আমার আত্মা প্রথমে আমার বডি থেকে বের হয়ে 500 বছর অতীতে চলে গিয়েছিল, এখন পুনরায় আমার বডিতে চলে এসেছে। এটা শুনে জ্যোতিষীও খুবই খুশি হয়। তাহলে বুঝতে পারলাম এটা লিসারই বডি এবং তারই আত্মা। এদিকে কাং এবার উল্টা চাল চালে, সে ডিসাইড করে টঙের আসল চেহারা মানুষের সামনে আনতে। দিন দিন টঙের কুকর্মের নিউজ ভাইরাল হতে থাকে আর কাংয়ের সাথে হাত মিলিয়ে নিয়েছে রেন। তবে সে এবার প্রেমে পড়ে না, বরং বিজনেস পার্টনার হিসাবে। এরপর রাত্রে কাং লিসার সাথে দেখা করতে আসে। তারা দুজন সাথে বসেছিল। দুজন যখনই কিস করতে যাবে তখনই ওখানে হোটেলের মালিক চলে এসে তাদেরকে ডিস্টার্ব করে দেয়। কাং লিসার রুমে যায়, তবে তার রুমে অনেক ঠান্ডা ছিল। লিসা তখন তার উপরে শুয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। এটা কত বেশি রোমান্টিক একটা সিন, তাই না ডিয়ার? পরের দিন কাং যখন কোম্পানি থেকে বের হয় তখন টং ফেস লুকে এসে কাংকে চাকু মেরে দেয়। কাংয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, স্নোফল হতে শুরু করে। তখনই হসপিটালে নেওয়া হয় তাকে। লিসা এসে এসব জানতে পেরে সে পুরো পাগলের মতো হয়ে যায়। ওই সময় আমরা দেখি 500 বছর আগে রাজকুমার কাংয়ের মৃত্যু কিভাবে হয়েছিল। আসলে রাজা টং কিছু প্রজাদের কাছে রাজকুমার কাংয়ের জন্য জেলে কিছু মেডিসিন পাঠায়। ওটাতে একটা চিঠি ছিল আর রাজা টং লিখেছে এটাতে বিষ মেশানো আছে, এটা যদি তুমি না খাও তাহলে এই বিষ মেশানো মেডিসিন সোহা মানে লিসাকে খাই মেরে দেওয়া হবে। রাজকুমার তো লিসাকে প্রচন্ড ভালোবাসতো, এজন্য সে ওই বিষটা খেয়ে নেয়। তখনই একটা প্রজা এসে রাজকুমারকে চাকু মেরে তার মৃত্যু নিশ্চিত করে। বর্তমানে লিসা যখন কান্না করছিল তখন তার কাছে ওই পুরানো জামানার জ্যোতিষী আসে আর বলে, তুমি যদি কাংকে বাঁচাতে চাও তাহলে তোমাকে আমার সাথে পুরানো জামানায় ফিরে যেতে হবে। তুমি ওখানে গিয়ে যদি রাজকুমার কাংকে বাঁচাতে পারো তাহলে এখানকার কাং বেঁচে যাবে, তুমি আর কখনো এই দুনিয়াতে ফিরে আসতে পারবে না। লিসা যে কোনো মূল্যে কাংকে বাঁচাতে চায়, এজন্য সে যেতে রাজি হয়ে যায়। এরপর লিসা 500 বছর আগে পৌঁছে যায়, যেদিন রাজা রাজকুমার কাংয়ের জন্য প্রজাদের দিয়ে বিষ মিশানো মেডিসিন পাঠাচ্ছিল। এবার লিসা প্রজাদের সাথে নিজের হাতে মেডিসিন নিয়ে যায় রাজকুমার কাংয়ের জন্য। এরপর যখন সে রাজকুমারকে মেডিসিনটা দেয় আর লেটারটা পড়ে তখন সে ওই বিষওয়ালা মেডিসিনটা ফেলে দেয়। প্রজা যখন মৃত্যু নিশ্চিত করতে ভিতরে আসে লিসা তখন কাংকে নিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে সামনে কোনো রাস্তা ছিল না, প্রজা কাংয়ের দিকে তীর ছোড়ে আর তখন লিসা সামনে এসে নিজের গায়ে তীরটা নিয়ে নেয়। আর এদিকে বর্তমান জামানায় কাংয়ের জ্ঞান ফিরে আসে। তখন সে লিসাকে খুঁজতে থাকে। প্রথমে সে লিসাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, খুঁজতে খুঁজতে সে লিসাকে একটা হসপিটালে পায়। তবে ডক্টর বলে লিসার কোনো আঘাত লাগেনি বা তার কিছুই হয়নি, সে কোমায় চলে গিয়েছে, তার জ্ঞান ফিরছে না। এদিকে লিসাকে দেখি তার আত্মা এমন একটা জায়গায় ফেসে যায় যেটা মৃত্যুও হয়নি এবং সে বেঁচেও নেই, এমনই মাঝপথে। এখানে কারো কোনো ইমোশনাল নেই, কেউ কখনো সুখ দুঃখ ফিল করতে পারে না। বর্তমানে দেখি কাং ওই মিউজিয়ামে যায় এবং ওখানে লিসার পুরানো জামানার পিকচার দেখে অনেক বেশি কান্না করে এবং সেটা দেখার মতো না। কাংয়ের ভালোবাসার কান্নার আওয়াজ লিসা যে দুনিয়াতে আছে ওখানে এসে শুনতে পায় এবং তার চোখ দিয়ে পানি চলে আসে। আর ওখানকার গড এসে বলে, এই দুনিয়াতে কোনো ইমোশনাল থাকে না, তোমার ভিতরে ইমোশনাল আছে, না হলে তোমার চোখ দিয়ে কিভাবে পানি আসলো, তোমাকে তো এখানে রাখা যাবে না। কাংয়ের ভালোবাসা তাকে টানছে। ওদিকে কাং যখন ফিরছিল তখন সে হঠাৎ লিসাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম তুমি আর ফিরে আসবে না। আসলে ওখানকার গড লিসাকে পুনরায় এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, কারণ 500 বছর আগে লিসার তীর লাগার কারণে সে মারা গিয়েছিল না। কাং তাকে ট্রিটমেন্ট করে বাঁচিয়ে নিয়েছিল এবং তারা ওই জামানায় অন্য একটা দেশে গিয়ে দুজন দুজনের সাথে খুবই হ্যাপি আছে। বর্তমানে লিসা আজ কাংয়ের বাসায় থাকে এবং সারা রাত বসে তারা দুজন গল্প করে, রোমান্স করে এবং ঝগড়াও করে।
পরের দিন টং মিডিয়ার সামনে ভালো শাস্ছিল, তখন ওখানে লিসা আর টং পুলিশ নিয়ে চলে আসে। তাকে অ্যারেস্ট করে নেয় কারণ তার ড্রাইভার এবং তার অ্যাসিস্ট্যান্ট সবকিছু পুলিশের সাথে স্বীকার করে নিয়েছে। শেষমেশ টং এর জেল হয়ে যায়। লিসা আর টং এর জীবনে বাধা দেওয়ার মতো আর কেউই নাই। তারা দুজনের সাথে খুবই হ্যাপি আছে। তারা দুজন একসাথে বুড়ি হতে চায়, একসাথে মরতে চায় এবং একসাথে বাঁচতে চায়। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। খুব শীঘ্রই নতুন আরেকটা ড্রামা এক্সপ্লেন নিয়ে চলে আসতেছে। তো ডিয়ার, যারা যারা এখনো পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইবটা করনি, লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, বাই বাই।